এক্সপ্লেনটি শুরু করার আগে আমার একটা বিশেষ অনুরোধ। দয়া করে তোমার হাতের সব কাজ ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে এই এক্সপ্লেনটা দেখতে বসো, কারণ এই মুভিটা এতটাই হাসি মজা আর বিনোদনে ভরপুর যা তুমি কখনোই মিস করতে চাইবে না। তো আজ আমরা দেখতে চলেছি বহু আলোচিত মুভি জিনি মেক আ উইশ এর এক্সপ্লেনেশন, যেটা 2025-এ মুক্তি পেয়ে নেটফ্লিক্সকে কাঁপিয়ে দিয়েছে। তো চলো আর কথা নয়, শুরু করি আজকের কাহিনী বাংলা চ্যানেল থেকে। কাহিনীর শুরুটা হয় আমাদের মূল নারী চরিত্র ইয়াংকে দিয়ে। তার সবচেয়ে বড় সমস্যা হলো তার ভেতরে কোনো অনুভূতি নেই, যেন সে কিছুই অনুভব করতে পারে না। এমন সময় তার মা সেখানে আসেন। মা তাকে দেখেই বললেন, তোমার এই পাগলামো কি এখনো শেষ হয়নি? আমরা জানতে পারি ইয়াং গত 10 বছর ধরে প্রতিদিন এই একই রেস্টুরেন্টে আসছে, আর প্রতিবার একঘেয়েমি ছাড়াই সে একই খাবার অর্ডার করে যাচ্ছে। ইয়াং তার মাকে জীবনের কথা বলা শুরু করল, কিন্তু মা তাকে মাঝপথে থামিয়ে দিলেন। আমার কিছু শোনার দরকার নেই। ইয়াং সোজাসুজি তার চোখের দিকে তাকালো। একটা শীতল কিন্তু দৃঢ় স্বরে সে বলল, যখন আমি কথা বলছি তখন মাঝখানে কথা বলো না। 20 বছর পর এই প্রথমবার তুমি তোমার মেয়ের গলার আওয়াজ শুনলে। একবারও মনে পড়ল না এই কণ্ঠস্বর কেমন ছিল? মা তার হাতের তালুতে একটা আঘাতের চিহ্ন দেখতে পেলেন। এটা কি হলো? ইয়াং বলল, আমার কাজে প্রতিদিন এমন ক্ষত তৈরি হয়। মা বললেন, আমি তো তোমার জন্য অনেক টাকা রেখে গিয়েছিলাম, তোমার এমন কাজ করার দরকার কি? ইয়াং শীতল কণ্ঠে জবাব দিল, আমি এই কথাগুলো কানে তুলছি না, কারণ দাদি আমাকে ভালো মানুষ হতে শিখিয়েছিলেন, এমন কিছু যা তুমি আমাকে শেখানোর চেষ্টাও করনি। এরপরই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। বহু বছর আগে ইয়াং তার মাকে দাদির কাছে রেখে গিয়েছিলেন, সঙ্গে ছিল এক ব্যাগ ভর্তি টাকা। দাদি রেগে চিৎকার করে উঠেছিলেন, কেমন মা তুমি, যে শুধু কঠিন সময় দেখেই নিজের মেয়েকে ফেলে যেতে পারে? কিছুদিন পর স্কুল থেকে ফোন এলো, ম্যাডাম 2 মাস আগে সায়েন্স ল্যাবে ব্যাঙের ডিসেকশন হওয়ার পর থেকে ইয়াং প্রতিদিন আমার কাছে আরও একটা ব্যাঙের জন্য বায়না করছে। দাদি নিজেই একটি ব্যাঙ এনে দিলেন, কিন্তু ইয়াং যেই তাকে কাটা শুরু করে, দাদি তার হাত থেকে স্ক্যালপেলটা ধরে ফেলেন। ইয়াংয়ের হাতে একটা আঘাতও লাগে। দাদি বললেন, এই প্রাণীরাও কষ্ট পায়, ঠিক যেমন আমরা পাই। যদি নিজে কষ্ট সহ্য করতে না পারো, তবে অন্যকে ব্যথা দিও না। কথাটা সত্যি কতটা গভীর ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়াং হঠাৎ যেন পাগলের মতো হয়ে গেল। সে দাদির গলা চেপে ধরল। দাদিও হার মানলেন না। দুজনের মধ্যে এক অদ্ভুত লড়াই শুরু হলো। একদিকে ভালোবাসা আর শিক্ষা, অন্যদিকে এক শীতল জমাট বাঁধা আত্মা। কারণ ইয়াংয়ের একটি আবেগজনিত রোগ আছে, সে কিছুই অনুভব করতে পারে না। দাদি তখন বলেন, এটাই আমাদের নিয়ম, আর এভাবেই বাঁচতে হবে। ইয়াংয়ের কণ্ঠস্বর ন্যারেশন হয়ে ভেসে ওঠে, দাদির এই নিয়মগুলো না থাকলে হয়তো আজ তুমি খবরের কাগজের শোকবার্তায় থাকতে। এখন আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে আর কখনো দেখবে না। সে উঠে চলে গেল, নিজের হোটেলে ফিরল। পরের দিন সে একটি ডেজার্ট সাফারিতে যোগ দিল। হঠাৎই বালির ঝড় উঠল। গাইড বলল, এমন ঝড় তো প্রতি 1000 বছরে একবার আসে, যখন কোনো জিন তার নৃত্য করে। আপনারা ভাগ্যবান যে এটা দেখতে পাচ্ছেন। ইয়াং নিষ্প্রাণ চোখে আকাশের দিকে তাকালো, ফিস ফিস করে বলল, বেচারা, এই নাচ তো দুজনের হওয়া উচিত ছিল। মনে হচ্ছে এই জিন আমার থেকেও বেশি একা। সে বলল বটে, কিন্তু তার কথায় কোনো আবেগ ছিল না। স্পষ্ট বোঝা গেল সে সত্যিই দুঃখী নয়, শুধু কথাগুলো বলছে। সব পর্যটকরা ফিরে গেলে ইয়াং একা অন্যদিকে হাঁটতে শুরু করল। তার বন্ধু তাকে টেক্সট করে জিজ্ঞাসা করল, কেমন চলছে ট্রিপ? ইয়াং উত্তর দিল, মরুভূমিটা খুব সুন্দর, বিশাল আর শান্ত। এখানে একটা ক্যাকটাস পুঁতে তার পাশে নিজেকে কবর দেওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট জায়গা। বন্ধু তাকে বোঝালো, রাগ ছাড়ো, তোমার ঘড়ির টিকটিক শব্দটা শোনো, ওটাই তোমাকে শান্ত করবে। ইয়াং চেষ্টা করল, সে তার ঘড়ির শব্দ শুনতে শুরু করল, কিন্তু তখনই সে কিসে যেন হোঁচট খেল আর পড়ে গেল। ইয়াংয়ের মুখটা বালির মধ্যে দেবে গেল। সে একটা জিনিসের সাথে ধাক্কা খেয়েছিল। ভালোভাবে দেখতেই বুঝল ওটা একটা পুরনো জাদুকরি চেরাগ। রাগে সে চেরাগটার উপর ঝাঁপিয়ে পড়ল, এমনভাবে মাসতে শুরু করল যেন ওটাই তার মা। তার ভেতরের সব ক্ষোভ, সব যন্ত্রণা সে ওই চেরাগের উপর উজাড় করে দিল। একটু শান্ত হওয়ার পর দেখল, আরে এটা তো স্রেফ একটা চেরাগ। সে সেটা তুলল, উল্টে দেখল, আর ঠিক তখনই ধোঁয়ার মধ্যে দিয়ে একটা জিন হাজির হলো।
কিন্তু মনে রাখবেন, ইয়াং কখনো রিয়াকশন দেখায় না, সে শুধু অ্যাকশন করে। সে ভয় পায় না, চমকে ওঠে না, শুধু শীতল গলায় বলল, কে তুই? তাড়াতাড়ি বল, না হলে তোকেও শেষ করে দেব। জিন বুক ফুলিয়ে গর্বের সাথে বলল, আমি নিজেই শয়তান, কিন্তু লোকে আমাকে জিন বলে। ইয়াং এতটুকুও প্রভাবিত না হয়ে ঘুরে দাঁড়ালো আর সেখান থেকে হেঁটে চলে যেতে লাগল। জিনটা পিছন থেকে চিৎকার করে উঠল, দাঁড়াও, আমি তোমাকে 1000 বছর ধরে খুঁজছি। কিন্তু ইয়াং এমনভাবে হেঁটে যাচ্ছে যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। বেচারা জিন নিজের লম্বা চুলে জড়িয়ে বারবার হোঁচট খাচ্ছে আর তার পিছনে ছুটছে। আর এখান থেকেই শুরু হলো ইয়াংয়ের এই অদ্ভুত যাত্রা। সে যখন রুমে ফিরল, দেখল জিনটা আগেই সেখানে হাজির। তার লম্বা চুলগুলো চারদিকে এমনভাবে ছড়ানো যেন ঘরটা কোনো জঙ্গলে পরিণত হয়েছে। ইয়াংকে দেখে নাটকীয় ভঙ্গিতে সে বলল, 1000 বছর হয়ে গেল। ইয়াং ঠান্ডা হেসে বলল, তাহলে তোমার চুল তো 1000 বছর ধরে বাড়ল, কিন্তু তোমার দাড়ি সে কথা জানতেই পারল না। অদ্ভুত তো। জিনটা হচকিয়ে গেল, বিড়বিড় করে বলল, কি অপমান! যাগ্গে ছাড়ো। তারপর সে তার গল্প বলা শুরু করল। সে বলল, 1000 বছর আগে তারই কারণে সে অভিশাপ পেয়েছিল, আর তখন থেকেই ওই চেরাগে বন্দী হয়ে আছে। যখনই কোনো মানুষ চেরাগটি পায়, সে 3টি ইচ্ছা পায়, আর জিন সেগুলো পূরণ করে। যুগ যুগ ধরে তার সহকারী আঙ্কেল সাদ বাইরের পৃথিবীর সব খবর তাকে দিত। যুদ্ধ, আবিষ্কার আর মানুষের নতুন নতুন কৌশল, সব কিছু। আঙ্কেল সাদ চাইলে কালো চিতাতেও বদলে যেতে পারতেন। একদিন আঙ্কেল সাদ বললেন, মানুষ এখন পুনর্জন্মে বিশ্বাস করতে শুরু করেছে, আত্মা নাকি আবার জন্ম নিতে পারে। জিন হেসে উঠল, কি সব বাজে কথা! কিন্তু সেই দিনই সে কসম খেল, আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না সেই মহিলা মানে ইয়াং আবার জন্ম নিয়ে ফিরে আসে, আর তখনই আমি তাকে শেষ করে দেব। কারণ জিনের মতে মানুষ লোভী, স্বার্থপর আর মিথ্যাবাদী হয়, আর ইয়াং তাকে প্রমাণ করে দিয়েছিল যে মানুষ মিথ্যাবাদী, লোভী, স্বার্থপর হয় না। কারণ সে তার 3টি ইচ্ছাই নিজের জন্য নয়, বরং অন্যের সাহায্য করার জন্য চেয়েছিল। আর তার সেই শেষ ইচ্ছাই জিনকে চেরাগে বন্দী করেছিল। 900 বছর কেটে যাওয়ার পর জিন একটা প্রার্থনা করল, হে ঈশ্বর, যদি আমাকে মুক্ত করার মানুষটা ভালো হয় তবে আমাকে নরকে পাঠিয়ে দাও, কিন্তু যদি সে অসৎ হয় তবে আমাকে 3 লোকে ঘোরার স্বাধীনতা দাও। আর তারপর তুমি এলে, এত জোরে চেরাগ ঝাঁকালে যে আমার পেট উল্টে গেল। এই তো কিছুক্ষণ আগে খাবার খেয়েছিলাম মহিলা। ইয়ং কোনো ভাবান্তর না দেখিয়ে বলল, অদ্ভুত, তুমি আমাকে ভয়ও দেখাতে পারছ না, আর আমি তোমার সম্মানও করতে পারছি না। মনে হচ্ছে আমি ভুল ঠিকানায় এসে গেছি। জিন হাসল, কোনো ব্যাপার না, মানুষকে নষ্ট করা তো আমার প্রিয় শখ। ইয়ং ঠান্ডা গলায় জবাব দিল, তাহলে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? সে বলল, 3টে ইচ্ছা চাও, কিন্তু মনে রাখবে, তুমি মৃতদের ফিরিয়ে আনতে পারবে না, ভবিষ্যতে যেতে পারবে না, আর এসকেপি 3-1ও চাইতে পারবে না। জিন বলল, বাকি যা চাইবে আমি সঙ্গে সঙ্গে পূরণ করে দেব। কিন্তু ইয়ং যেন কিছুই শুনল না, সে পুরোপুরি তাকে এড়িয়ে গেল। জিন তার পিছন পিছন সব জায়গায় ঘুরতে লাগলো, দোকানে, ক্যাফেতে, এমনকি জুয়েলারি স্টোরেও। সেই ইয়ংকে খেপাতে থাকলো, আর ইয়ং রাগে তাকে বকতে থাকলো। আশেপাশের লোকজন ভাবল সে পাগল হয়ে গেছে, কোনো অদৃশ্য মানুষের সাথে কথা বলছে। তখনই জিন হেসে বলল, আরে হ্যাঁ, বলতে তো ভুলেই গেছিলাম, আমাকে শুধু তুমিই দেখতে পারো। ইয়ং তাকে চোখ পাকিয়ে দেখল, অসাধারণ, এখন সবার মনে হবে আমি মানসিকভাবে অসুস্থ, আর এইসব তোমার জন্য। জিন হাসল, জানাম, সত্যিটা হলো তুমি কিছুটা তো বটেই। এইটুকু শোনা মাত্র ইয়ং বিরক্ত হয়ে চেরাগটা তুলে নিল আর পুরো শক্তি দিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু যখন হোটেলে ফিরল, কি দেখল? জিনটা আবার সোফায় বসে আরাম করে চুল শুকাচ্ছে, যেন কিছুই হয়নি। সে রাগে বাইরে বেরিয়ে গেল, আর পরের মুহূর্তেই সে চেরাগটা এক পর্যটকের কাছে মাত্র 1 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। কিন্তু যখন বাড়ি ফিরল, কি দেখল? জিন আবার সেখানেই সোফায় বসে সেই দিরহামটা উপরে ছুঁড়ছে আর বলছে, এখন তুমি আমার রানী, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। ইয়ং ভাবল হয়তো যদি জিনের দুর্বলতা খুঁজে বের করতে পারে তাহলেই মুক্তি পাবে। সে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি উড়তে পারো? জিন হাসল, ইয়াংয়ের হাত ধরল আর বলল, এসো দেখাই।
কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দুবাইয়ের আকাশে উড়ছিল। ইয়াংকে নিজের দুবাহুমে ধরে যেন কোনো সুপারহিরো তারা এক উঁচু বিল্ডিংয়ের ছাদে নামল। ইয়াং নিচে ঝুঁকে দেখল আর বলল, বাহ, তাহলে তুমি সত্যিই জিন। যদি আমি তোমাকে ধাক্কা দিই তাহলে কি তুমি মানুষের মতো মরবে? জিন হালকা হেসে বলল, তুমি মজা করছো তো, তাই না? কিন্তু সে কিচ্ছু বলার আগেই ইয়ং সত্যিই তাকে ধাক্কা দিয়ে দিল। সে নিচে পড়ল আর মুহূর্তের মধ্যে আবার সামনে হাজির হলো। এখন তার চেহারা বদলে গেছে, অন্ধকার আর ভীতকর। সে বলল, খুব ভালো হলো যে তুমি এটা করলে। এবার ভালো জিন মরে গেছে, আমার উচিত ছিল এই চেহারাটা আগেই দেখানো। হঠাৎ তার 1000 বছর আগের সেই মেয়েটার কথা মনে পড়ল, যে বলেছিল শাস্তি যতই কঠিন হোক আমরা দুজন ভাগ করে নেব একসাথে। মেয়েটা এতই ভালো ছিল যে তার স্মৃতি জিনকে এখনো কষ্ট দিচ্ছিল। জিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেবেছিলাম যখন তোমার সঙ্গে আবার দেখা হবে তখন তুমি বদলে যাবে, কিন্তু এভাবে এতটা নিষ্ঠুর হয়ে যাবে তা ভাবিনি। চলো, এবার তোমার প্রথম ইচ্ছাটা চাও, আমার কাছে ক্ষমা চাও আর নিজের প্রাণের ভিক্ষে চাও। সেই ইয়ংয়ের গলা চেপে ধরে জোরে চাপ দিতে লাগলো। 3টে ইচ্ছা পূরণ হলেই যখন আমি মুক্ত হব, প্রথম কাজ হবে তোমাকে শেষ করে দেওয়া। কিন্তু ইয়ং হাসছিল। হ্যাঁ, গলা টিপে ধরার পরেও সে হাসছিল। সে ফিসফিস করে বলল, তাহলে এখনই করে দাও, কারণ এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই প্রথমবার আমার হৃদস্পন্দন হচ্ছে। জিন থমকে গেল। এ কেমন পাগল মহিলা, মৃত্যুর মুখেও হাসছে কেন? সে রাজে তার গলা ছেড়ে দিল আর তাকে আকাশ থেকে নিচে ফেলে দিল। কিন্তু ইয়াং তখনও হাসছিল, শূন্যে পড়তে পড়তে, যেন মৃত্যুকে ভয় পাচ্ছে না, বরং তাকে আলিঙ্গন করছে। জিন দ্রুত আবার উড়ল, মাঝ আকাশে তাকে ধরে ফেলল। সে গর্জন করে বলল, যদি তুমি আমাকে আবার স্পর্শ করো তাহলে আমি পুরো মানব জাতিকে মুছে দেব। তারপর সে বলল, আমি জানতাম না মানুষ এই পর্যায়ে নেমে গেছে। এখন তোমাদের প্ররোচিত করার জন্য শয়তানেরও দরকার নেই। আর তারপর সে উধাও হয়ে গেল। শুধু ইয়াং একা ছিল। কিছুক্ষণ পর সে কোনো মতে নিজের রুমে পৌঁছালো, ব্যাগ গোছালো আর চেরাগটা দুবাইয়ের হোটেলেই ফেলে দিল। সে এরোপ্লেনে বসে ভাবছিল এবার হয়তো সব ঝামেলা মিটে গেল। কিন্তু সে যখন প্লেনের ওয়াশরুম থেকে বের হলো, কি দেখল? সে আবার সেখানেই তার সিটে বসে স্ন্যাক্স খাচ্ছে। ইয়াং দাঁত কিড়মির করে বলল, তোর এই লম্বা চুলের কসম, গ্রামে পৌঁছানোর আগেই এগুলো কেটে দেব। জানিস চুলের তেল আর কেয়ার প্রোডাক্টসের পিছনে আমি কত খরচ করেছি? আমি আমার গ্রামে এমন কোনো পুরুষের সাথে যাব না যার চুল আমার চেয়ে লম্বা। গ্রামে পৌঁছে সে জিনকে তার দাদি আর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। তারা হেসে বলল, আরে বাহ, তুই বিয়ে করে ফেললি নাকি? ইয়াং চমকে গেল, না না, এই শুধু আমার রুমমেট, এক প্রকার সুভেনিয়ার নিয়ে এসেছি আর কি। জিন একটা অদ্ভুত হাসি দিয়ে সবাইকে মাথা ঝুঁকিয়ে নমস্কার জানালো। কেউ তার নাম জিজ্ঞেস করতেই সে একটা অদ্ভুত পুরনো দিনের নাম বলল। ইয়াং তাকে টেনে গ্যারেজে নিয়ে গেল। তুই কি পাগল? স্বাভাবিকভাবে কিছু বলতে পারিস না? ঠিক তখনই দাদি ভেতরে এলেন। দেখলেন ইয়াংয়ের হাতে একটা কুড়াল। তিনি বললেন, এবার কাকে মারার প্রস্তুতি নিচ্ছিস? আমাদের পুরনো নিয়ম ভুলে গেছিস? ইয়াং ঘুরে দেখল জিন আবার গায়েব, আর সে একা দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে। রাগে কাঁপতে থাকা ইয়াংকে শান্ত করতে দাদি সেই পুরনো পদ্ধতি নিলেন। শৈশবের মতো ঘড়ির টিকটিক শব্দ তাকে শুনতে বললেন। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। দাদি ছোট ইয়াংকে বলছেন, তোমার মা, বাবা আর ভাই বোন ওরা আর নেই, ওরা সবাই চলে গেছে। ইয়াংয়ের চোখ বড় হয়ে গেল। চলে গেছে মানে? আমি তো কাউকে মানন করিনি, শুধু একটা তোতা পাখি ছাড়া। সেটাও কি গুনাহ হবে? যখন সে সত্যিটা বুঝতে পারল, সে কেঁদে উঠল, মাটিতে পা ছুটতে লাগল। দাদি তাকে বললেন, ঘড়ির টিকটিক শোনো, প্রতি সেকেন্ড গোনো, 60 পর্যন্ত গুনলে রাগ নিজে থেকেই কমে যাবে। তিনি তার জুতোতে ছোট ছোট পাথর রেখে দিলেন, যাতে তুই কষ্ট অনুভব করিস আর শিখিস অন্যকে কষ্ট দেওয়া খারাপ। ইয়াং রাগে বলল, দাদি তুমি বড্ড বেশি কথা বলো, আমি জানি না তোমার কাছ থেকে মুক্তি পাবো কিভাবে। দাদি হাসলেন, লেখাপড়া কর, ডিগ্রি নে, ভালো চাকরি জোগাড় কর, তারপর একা থাকিস, আমার থেকে দূরে। আর সেই দিন থেকেই ইয়াং কসম খেল সে পড়াশোনা করবে, সফল হবে। সে ক্লাসের টপার হলো আর পরে নিজের একটা মেকানিক ওয়ার্কশপ খুলল। তার মতো শীতল আর কঠোর মেয়ের জন্য একদম সঠিক জায়গা। একদিন দাদি জিনকে ধরে জিজ্ঞেস করলেন, তুমি কি পড়াশোনা করেছো বাবা? জিনের তো ঘাম ছুটে গেল, সে কিছুই বুঝতে পারল না আর পালিয়ে গেল।
পরের দিন ইয়াং গাড়ি চালাচ্ছিল। গ্রামের লোকেরা তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করছিল। গ্রামের মহিলারা ফিসফিস করে বলল, মেয়েটা পাগল। ইয়াং ব্রেক কষে গাড়ি থামালো, হেসে বলল, আসলে এটাকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে জানো। তখনই এক গ্রাম্য মহিলা বললেন, ও এমন মেয়ে যে কাউকে সত্যি সত্যি মারও দিতে পারে। এর উত্তরে দাদি শান্ত স্বরে বললেন, হতে পারে, কিন্তু ওকে বড় করতে আমরা অনেক পরিশ্রম করেছি। সে নিজের নিয়ম মেনে চলে, কারো ক্ষতি করে না। এটা শুনে জিন হাসল, বাহ, মানে পুরো গ্রাম মিলে এই মেয়েটাকে মানুষ করেছে। এক বৃদ্ধা বললেন, হ্যাঁ বাবা, যখনই ও কোনো ধারালো বা সূচালো জিনিস তুলত বা কোনো পশুকে আঘাত করতে যেত, যেমন সেদিন মুরগিদের সাথে করেছিল, আমরা সেটা কেড়ে নিতাম আর ওর রাগ অন্য কোনো কাজে লাগিয়ে দিতাম। ওকে রাগ দেখানোর স্বাধীনতা দিতাম, কিন্তু কাউকে আঘাত করতে দিতাম না। কিছুক্ষণ পর রাস্তায় জিন একটা পুরনো ভিডিও গেম কনসোল পেল। সে খেলা শুরু করলো আর একেবারে পাগল হয়ে গেল। সারা দিন একটা বাচ্চার কাছে হারতে থাকলো আর বারবার অবাক হলো মানুষ এখন কতটা এগিয়ে গেছে। সব টাকা শেষ হয়ে গেলে সে ইয়াংয়ের কাছে ছুটে গেল, বলল, কিছু টাকা দাও, আমি একেবারে ফতুর হয়ে গেছি। ইয়াং রাগের সাথে স্পষ্ট না করে দিল। রাতে সে প্রতিশোধ নিল। ইয়াংয়ের গাড়ির মাঝে এসে দাঁড়ালো। এত ওভার রিয়্যাক্ট করছো কেন? ওটা তো স্রেফ লোন ছিল। ইয়াং এক মুহূর্ত না ভেবে গাড়িটা সোজা তার উপর চালিয়ে দিল। সে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, আমি তো শুধু গেম খেলতে চেয়েছিলাম। এরপর সে তার পুরনো চাকর আঙ্কেল সাদের কাছে গেল। তিনি তাকে একটা মুদ্রা দিলেন আর বললেন, ভালো কাজ করছিস বাবা, ভালো পথে চল। তারপর জিন ছোটখাটো কাজ শুরু করলো, টাকা রোজগার করতে লাগলো। একদিন সে আঙ্কেল সাদকে বলল, ওই পাগল মহিলাটা আমাকে গাড়ি দিয়ে চাপা দিল। আঙ্কেল সাদ হেসে বললেন, আরে বাদ দে, ও তো মাথাতেই গন্ডগোল, ভুলে যা। জিন চোখ রাঙিয়ে বলল, চল তোকে দেখাই আসল মেন্টালি আনস্টেবল কে। কিছুদিন পর সে ইয়াংকে জিমে বন্দি করে দিল, একটু আঘাত করল, তারপর বলল, দেখ, পুরো জিমে এবার আগুন ধরে যাবে। আগুন সারা শহরে ছড়িয়ে যেতে পারে, শুধু তুমি এটাকে থামাতে পারো কিটি। ইয়াং শান্ত স্বরে বলল, জানো, আজ শুধু একজনই মরবে, আর সেটা হলে তুমি। সে পিছনের দরজা দিয়ে একেবারে নিশ্চিন্তে বেরিয়ে এলো, জিনকে ধরল আর জবরদস্ত পিটুনি দিল। কতবার বলেছি আগুন নিয়ে খেলো না সোনা, এটা তোমার ভুল, বুঝেছ? জিন যন্ত্রণায় চিৎকার করে উঠল, মানুষের জন্য তোমার এত চিন্তা কেন? সে বলল, চিন্তা? আমার তো শুধু রাগ হচ্ছে যে তুমি আমার শিডিউল নষ্ট করে দিলে। ফায়ার ফাইটাররা এসে তাকে আলাদা না করা পর্যন্ত সে জিনকে মারতেই থাকল। জিন হেসে বলল, ভয় পেও না বন্ধুরা, আমি মানুষ নই, আমার ব্যথা লাগে না। ইয়াং আরও রেগে গেল, আচ্ছা তাহলে আজ আমি তোমাকে সোজা তোমার মালিকের কাছে পাঠিয়ে দেব, তাসের রেস কারে বসিয়েই হোক না কেন। কিছুদিন পর সে তার ঘনিষ্ঠ বন্ধু মেয়ের সাথে রেস্টুরেন্টে খাচ্ছিল। হঠাৎ জিন ওয়াটার কুলার থেকে বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, তুমি আবার এসেছ? কিন্তু জিন ইনভিজিবিলিটি মোড অন করে রেখেছিল, তাই সবার মনে হলো সে নিজের সাথে কথা বলছে। ইয়াং তাকে বাইরে টেনে নিয়ে গেল আর একটা মেয়েদের হেয়ার ক্লিপ ধরিয়ে দিল। যখন অদৃশ্য থাকবে এটা লাগাবে, যাতে আমি বুঝতে পারি তুমি আমাকেই দেখছ। লোকে আগেই ভাবে আমি পাগল আর আমি বদনাম হতে চাই না। জিন হাসল, ঠিক আছে, তাহলে আমি এটাকে তোমার প্রথম উইশ ধরে নেব। ইয়াং চোখ ঘুরিয়ে বলল, না, এটা আমার প্রথম উইশ নয়। জিন বলল, এই ইচ্ছাগুলোর পেছনে তুমি এত জেদ করছো কেন? ইয়াং জিজ্ঞাসা করল, তুমি কি আমার কাছ থেকে মুক্তি চাও? জিন বলল, হ্যাঁ, 1000 বছর ধরে তো আমি তোমার জন্যেই বন্দী হয়েছিলাম, আমার কেন মুক্তি চাইবে না? ইয়াং বলল, চলো একটা ডিল করি, আমি তোমার কাছে আমার প্রথম ইচ্ছাটা চাইছি, যে এই রাস্তা দিয়ে যাওয়া 5 জন লোকের ইচ্ছা তুমি পূরণ করবে। যদি তাদের বেশিরভাগই খারাপ কিছু চায় তাহলে তুমি জিতে যাবে, আর আমি আমার বাকি দুটো ইচ্ছাও ছোটখাটো জিনিসের জন্য নষ্ট করে দেব এবং তোমাকে মুক্ত করে দেব। আর এতে প্রমাণ হবে যে মানবতা নষ্ট হয়ে গেছে, আর এটাই আমার প্রথম ইচ্ছা। জিন হেয়ার ক্লিপটা পড়ল। তখনই প্রথম যে মানুষটি এলো সে ছিল গ্রামের একটি দোকানের কর্মচারী। এরপর এলো ইয়াংয়ের ক্লাসমেট,
যে ব্যাংকে কাজ করে। জিন বলল, এই হলো দ্বিতীয় জন। আরে বাহ, আজ কাস্টমাররা কত মন খারাপ করে আছে। আমার তো মনে হচ্ছে এরাই আমাকে খারাপ করে দেবে। তখনই একটি কুকুর এলো। জিন বলল, এই হলো আমাদের তৃতীয় কাস্টমার। ইয়াং থমকে গিয়ে বলল, কুকুর তো কথা বলে না। এরপর রেস্টুরেন্টের মালিকের ছেলে একজন লোক যাচ্ছিল, আর ঠিক তখনই গ্রামের নতুন ইউটিউবারও এসে গেল। ইয়াং গুনে দেখল, এবার 5 জন পুরো হলো। জিন, এবার তোমার পালা। পরের দিন জিন আঙ্কেল সাদের সাথে বসল। বলল, আমি তার কাছে হার মানতে পারি না। সে 80 বছরের বেশি বাঁচবে না। আমি শুধু লুকিয়ে থাকব, আর যখন সে মরে যাবে তখন আমি মুক্ত হয়ে যাব। এরপর জিন তার চেরাগে গেল, তার জাদুকরি কার্পেটটা নিয়ে এলো। সে ইয়াংয়ের দাদির বাড়িতে গিয়ে বলল, ইয়াংকে একদম বলবেন না যে আপনি আমাকে দেখেছেন। শুধু ওই স্যালাডের বাটিটা আমাকে দিন, ওটা আমার চাই। তারপর সে কার্পেটে উড়ে চলল, ভাবল এবার সে নিরাপদ। কিন্তু হঠাৎই ফাইটার জেটসরা তাকে মাঝ আকাশে ধরে ফেলল। খবর ছড়িয়ে পড়ল যে কোরিয়া আর জাপানের মাঝখানে একটা অদ্ভুত জিনিস উঠছে। ইয়াং সেটা দেখল আর চিৎকার করে উঠল, তুমি শুধু একটা স্যালাডের বাটির জন্য 2টো দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলে, আর এখন বলছো তুমি শুধু একা থাকতে চাও। তারপর সে বলল, যদি ওই 5 জন কাস্টমারের মধ্যে কারো একটি ইচ্ছা পুরো পৃথিবীকে বদলে দেয়, তাহলে আমি কিভাবে জানব যে সেটাকে ঠিক করা যায়? এরপর সকালে একটা ছাদে তার সাথে দেখা হলো। জিন বলল, যদি তুমি এই পালক দিয়ে তোমার কথাগুলো লেখো, তবে সেগুলো সময়ের শেষ পর্যন্ত সত্যি হয়ে থাকবে। তখনই এক লোক এলো, বিল্ডিংয়ের মালিক। সে বলল, তোমাদের এখানে থাকা উচিত না। তখনই ইয়াং বলল, তুমি কি বিল্ডিংয়ের মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছিলে? জিন বলল, আমাদের অনুমতির দরকার নেই। এরপর সে ইয়াংকে বলল, আমি যা বলি তাই করো। সুযোগ পেলেই পালকটা বের করে পালিয়ে যেও। সেই মুহূর্তে জিন ইয়াংকে ছাদ থেকে নিচে ধাক্কা মেরে দিল, কিন্তু সেই লোকটাই তার পিছু পিছু ঝাঁপ দিয়ে তাকে বাঁচালো আর নিজের ডানা বা পালক দেখালো। ইয়াং জিজ্ঞেস করল, যদি তোর ডানা থাকে তাহলে সাহায্যের জন্য চিৎকার করছিলি কেন? সে বলল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। ইয়াং পালকটা বের করল আর পালিয়ে গেল। সেই পালকটি আসলে সেই কলম যার কথা জিন বলেছিল। পরের দৃশ্যে আমরা দেখি যে বিল্ডিংয়ের মালিক জিনকে বলল, তুমি মুক্ত হয়ে গেছো। জিন টিপ্পনি কেটে বলল, তুমি সবসময় বলতে আমি মানুষকে খারাপ পথে নিয়ে যাই, কিন্তু ভালো করে দেখো, আমি 1000 বছর ধরে ছিলাম না। তবুও মানুষ নিজেদের মধ্যেই ঘৃণা আর লোভের কারণে একে অপরকে ধ্বংস করছে। বিল্ডিংয়ের মালিক বলল, বন্ধ কর তোর বাজে কথা। মানুষের মনে ইচ্ছা পূরণের বীজ বুনেছিলিস তো তুই। জিন বলল, তোর সাথে আমি পরে বুঝব। এরপর সে তার প্রথম কাস্টমারের কাছে গেল, সেই দোকানের মেয়েটি। তার বস তার সাথে খুব খারাপ ব্যবহার করত। সে যখন স্টোরেজ গেল, একটা চেরাগ খুঁজে পেল, সঙ্গে সঙ্গে সেটা ঘষতে লাগলো। তখনই জিন হাজির হলো আর তাকে 3টি ইচ্ছা দিল। মেয়েটি রাগের মাথায় চাইল তাকে যেন ওয়েডিং ইভেন্টের ম্যানেজার বানিয়ে দেওয়া হয়, আর সে সত্যিই ম্যানেজার হয়ে গেল। সব কর্মচারী তাকে দেখে অবাক হয়ে গেল, আর তারপর সে তার নিষ্ঠুর বসের উপর প্রতিশোধ নিল। তার হঠাৎ পাওয়া প্রমোশনে সবাই অবাক হয়ে গেল। ইয়াং যখন তার সাথে দেখা করল, মেয়েটি বলল, তুমি কি তোমার গাড়ির অয়েল পরিবর্তন করাতে আসছো না? ইয়াং একটা শীতল হাসি দিয়ে বলল, না বন্ধু, আমি নতুন ইম্পোর্টেড কার কিনছি। ইয়াংকে যা ভাবাচ্ছিল তা হলো তার ওয়ার্কশপের একজন নিয়মিত গ্রাহক হারিয়ে গেছে। তখনই ইয়াংয়ের মনে পড়ল তার সবচেয়ে ভালো বন্ধু মেয়ের সাথে তার কিভাবে দেখা হয়েছিল। স্কুলে যখন কিছু মেয়েকে জ্বালাতন করছিল, ইয়াং তখন তাদের হুমকি দিয়েছিল, তারা যদি মেয়েকে বিরক্ত করা বন্ধ না করে তবে তাদের পুড়িয়ে দেবে। আর এটা শুধু কথার হুমকি ছিল না, তারা যখন বাথরুমের ভেতরে ছিল, সে সত্যি সত্যি পেট্রোল এনে সেখানে ঢেলে দিয়েছিল। সেই ঘটনার পর মেয়ে ইয়াংয়ের সাথে বন্ধুত্ব করেছিল, কারণ সে ছিল ইয়াংয়ের প্রথম বন্ধু। এবার আমরা দ্রুত বর্তমানে ফিরে আসি। এখন মেয়ের নিজস্ব ডেন্টিস্টের ক্লিনিক ছিল। সত্যি বলতে প্রত্যেকেরই মেয়ের মতো একজন বন্ধু দরকার। এরপর আঙ্কেল সাদ জিনকে বললেন, ইয়াংকে দেখে তিনি যা বুঝেছেন, সে অনেক কাজ করত,
কঠোর রুটিন মানত, কখনো ডাইভিং, কখনো পাহাড়ের খাড়া পথে চড়া, সব করত এই জন্য যাতে সে প্রাকৃতিক উপায়ে মরে যেতে পারে, যেমন কোনো দুর্ঘটনা। যখন তারা তার ওয়ার্কশপে পৌঁছালো, দেখল সে আগে থেকেই অনেকগুলো কফিন তৈরি করে রেখেছে, সব পরিস্থিতির জন্য প্রস্তুত। সে বলতো তার দাদির সময় এলে সেও তার পিছনে চলে যাবে, যেন একটা ব্যাটারি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আঙ্কেল সাদ জিজ্ঞেস করলেন, যদি ইয়াং মরে যায় তাহলে তুমি ওর ওপর প্রতিশোধ নেবে কিভাবে? জিন ঠান্ডা স্বরে বলল, আমি তার দাদির খেয়াল রাখব যাতে তার কিছু না হয়। সেই দিন থেকে যখনই দাদি বলতেন, ওহ আমার পিঠে ব্যথা, জিন সঙ্গে সঙ্গে সেখানে হাজির হতো, তার সব কাজ নিজে হাতে করে দিত। ধীরে ধীরে দাদি এর সুযোগ নিতে শুরু করলেন। তিনি পুরোপুরি সুস্থ ছিলেন কিন্তু দুর্বল হওয়ার ভান করতেন। একদিন আঙ্কেল সাদ জিনের কাছে এসে বললেন, ইয়াংয়ের কিছুই মনে নেই। জিন রেগে ফেটে পড়ল, সে আমাকে 1000 বছর বন্দি করে রেখেছিল আর এখন তার কিছুই মনে নেই? সে তো নিজেকে ধার্মিক বলতো, এখন আমাকে বোকা বানাচ্ছে নাকি? আঙ্কেল সাদ বলল, চিন্তা করো না, আমাকে কিছু বলতে হবে না, সে তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। সে ঘুরে দেখল ইয়াং সেখানেই ছিল। সে চলে যেতেই জিন পিছন থেকে ডাকল, আরে আউটফিটটা দারুণ, কোথায় যাচ্ছ? পরের মুহূর্তেই তাকে মেয়ের ক্লিনিকে দেখা গেল। তারপর সে জিনের সাথে শপিং আর ডিনারে গেল। শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে সে বলল, আমাকে ওখানে ওপরে নিয়ে চলো, তবে এবার আমাকে ফেলে দিও না। জিন হাসল, তাকে ওপরে নিয়ে গেল। আর তখনই ইয়াং কোনো দ্বিধা ছাড়াই বলল, তোমাকে আমার পছন্দ। সে চমকে গেল, কেউ এভাবেও কি মনের কথা জানায়? তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিলে। জিন জিজ্ঞেস করল, কেন? ইয়াং বলল, কারণ তুমি ইঞ্জিনের মতো, তোমার সাথে আমার কোনো পরিশ্রম করতে হয় না, তোমার অনুভূতিগুলো নিজেই অনুভব করা যায়, তোমার থেকে শান্তি পাওয়া যায়। জিন লম্বা শ্বাস ফেলল, অসাধারণ, এখন আমি ইঞ্জিন হয়ে গেলাম। তারপর বলল, তোমার রোম্যান্স চাই? ঠিক আছে, আমি দেখাচ্ছি। সে পুরো শহরের আলো নিভিয়ে দিল। আকাশে শুধু তারা জ্বলছিল। আর সেই মুহূর্তে দুজনের মধ্যে কিছু জাদুকরী রোম্যান্টিক মুহূর্ত তৈরি হলো। পরের দিন ইয়াং শুধু তারই কথা ভাবতে থাকল। সে সেই অনুভূতিটা আবার বাঁচতে চাইছিল, কিন্তু জিন তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে তাকে সব জায়গায় খুঁজতে থাকল, পিছু নিতে থাকল। তারপর একদিন ব্যাংক কর্মী যে ইয়াংয়ের অ্যাকাউন্ট খুলেছিল, সে তার অ্যাকাউন্টে এত টাকা দেখে অবাক হলো আর ঈর্ষায় ভরে গেল। সেই রাতে গ্রামে একটা বড় উৎসব ছিল, সবাই সেখানে ছিল, শুধু ইয়াং ছাড়া। সে তার ওয়ার্কশপে একা ছিল। সেখানেই ভলায়ের দেবদূতকে দেখা গেল। ইয়াং জিজ্ঞাসা করল, মাফ করবেন, কিন্তু আপনি কে? কোন প্রজাতির থেকে এসেছেন? আর আপনার ডানাগুলো এত কালো কেন? সে বলল, পরের বার তোমার জন্য গোলাপি বানিয়ে আনব। ইয়াং হাসল, আমি খেয়াল করেছি আপনি যাদের খাবার খাওয়ান তারা কিছুদিন পরেই মারা যান। কেন? সে বলল, যদি অন্য দিক থেকে দেখো তাহলে আমি তাদের শান্তি দিই, তাদের মনে আরাম আসে। ইয়াং বলল, তাহলে মানে আপনার নিয়মে ভালোবাসা নিষেধ, তাই না? সে বলল, নিশ্চয়ই, এটা কঠোরভাবে নিষেধ। ইয়াং হাসল, তাহলে অনেক দেরি হয়ে গেছে, আমার মন তো আপনি আগেই নিয়ে নিয়েছেন। এখন পালান, না হলে জল ছিটিয়ে দেব। পরের দিন সেই প্রথম গ্রাহক, যে এখন স্টোরের শাখা ম্যানেজার হয়ে গেছে, সে বুঝল তার বন্ধুরা তাকে আর সম্মান করে না। পদ পেল কিন্তু শান্তি হারিয়ে গেল। সে আবার চেরাগের কাছে গেল আর দ্বিতীয় ইচ্ছা চাইল, আমাকে 20 বছর আগে পাঠিয়ে দাও, তবে আমার পদ আর সম্পদ দুটোই যেন সাথে থাকে। জিন তার ইচ্ছা পূরণ করল আর সে 20 বছর পিছনে চলে গেল। এদিকে বর্তমানে ইয়াং তার অফিসে ছিল, যখন এক পুরনো কর্মচারী হেসে বলল, আমরা এইমাত্র আমাদের পরিবারের সাথে তোমার পাশের বাড়িতে শিফট হলাম। আর ঠিক সেই মুহূর্তে অতীতে একটা ছোট্ট নির্দোষ মেয়ে জিনকে বলল, আমরা যখন অতীতে এসেই গেছি তখন অন্তত হাই তো বলি। কিন্তু ছোট ইয়াং কিছু না বলে সোজা তার মাথায় পাথর ছুঁড়ে মারল। বর্তমানে ইয়াংয়ের হঠাৎ মাথায় একটা অদ্ভুত ব্যথা অনুভব হলো, যেন কোনো পুরনো স্মৃতি এসে বিঁধছে। তার পাশে বসে থাকা কর্মচারী বলল, কোনো লাভ নেই পুখিন, তুমি আজও আগের মতোই অদ্ভুত। সেই রাতে জিন আবার ইয়াংয়ের কাছ থেকে লুকিয়েছিল। ইয়াং রেগে তাকে খুঁজতে খুঁজতে এলো আর চিৎকার করে বলল, তুমি সবসময় না বলে উধাও হয়ে যাও কেন? ঠিক তখনই একটা কুকুর, যেটা তাদের গ্রাহকদের মধ্যে একজন ছিল, ঘেউ ঘেউ করতে করতে এলো। ইয়াং বলল, সব কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে, কারণ তারা ভয় পায় আমি না আবার তাদের দত্তক নিই।
তারা মানুষের অনুভূতি বুঝতে পারে আর জানে আমার ভেতরে ওটা নেই। ভয় পেও না বন্ধু, আমি তোমাকে দত্তক নিচ্ছি না। তারপর সে সেখান থেকে চলে গেল। জিন মজা করে বলল, চলো আমি তোমাদের জন্য ট্রান্সলেট করে দিচ্ছি। সে কুকুরটিকে বলল, তুমি 3টি ইচ্ছা পেতে পারো, তবে একটা শর্তে। তুমি তোমার গ্রামের সব কুকুরকে রাজি করাও যেন তারা ইয়াংকে দেখে ঘেউ ঘেউ করা বন্ধ করে, না হলে আমি তোমাদের সবাইকে বিড়াল বানিয়ে দেব। কুকুরটি ইচ্ছা চাইল, আমি একজন হ্যান্ডসাম, ধনী, 40 বছর বয়সী মানুষ হতে চাই। পরের দিন ইয়াং আবার কাঠ দিয়ে কাজ করছিল, তবে এবার ভাগ্যিস সেটা কফিন নয়, একটা টেবিল বানাচ্ছিল। এরই মধ্যে তার দাদির ফোন এলো। তিনি ইয়াংয়ের ডায়েরি থেকে নোটস পড়ে শোনাচ্ছিলেন। ফোন কাটতেই ইয়াং রেগে জিনের কাছে পৌঁছালো, বলল, নাও তোমার এই ভাঙা জাদুর জিনিসটা ফেরত নাও। তুমি বলেছিলে ওই পালক দিয়ে যা লেখা হয় কেউ পড়তে পারে না, কিন্তু আমার দাদি সব পড়ে নিয়েছেন। এবার আমাদের এই ডায়েরি আর পালক দুটোই লুকাতে হবে। জিন বলল, সবচেয়ে নিরাপদ জায়গা তো ল্যাম্পটাই। সে তাকে ভেতরে নিয়ে গেল আর বলল, দেখো আমি এখানে কত বছর ধরে একা আছি। ইয়াং বলল, চলো এবার এটাকে একটু মানুষের ঘরের মতো করে দিই। সে আসবাবপত্র, সাজসজ্জা সব কিছু জাদু দিয়ে করে দিল। ল্যাম্পটা এখন কোনো ছোট্ট জুটির সুন্দর ঘরের মতো লাগছিল। পরিষ্কার করার সময় হঠাৎ একটা ভ্যাকিউম ক্লিনার নিজে থেকেই চলতে শুরু করলো আর চমকাতে চমকাতে একটা দরজার দিকে টেনে গেল। জিন বলল, ওটা একটা পোর্টাল। যদি তাতে যাও তবে তোমার ফিরে আসতে 1000 বছর লাগবে। ইয়াং গম্ভীর হয়ে বলল, তোমাকে সেই অ্যাঞ্জেলকে হারাতে হবে। আমি তাকে বিশ্বাস করি না। যদিও সত্যি বলতে আমি চাইলে তোমাকে এখনই শেষ করে দিতে পারি আর মানবতাকে এই ঝামেলা থেকে বাঁচাতে পারি। কিন্তু পরের মুহূর্তেই দুজন হেসে উঠল। একে অপরের পিছনে ছুটতে ছুটতে খেলা ছলে ঝগড়া করতে লাগলো। ল্যাম্পের বাইরে তাদের দাদি ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলেন, যেন সব আসবাবপত্র জীবন্ত হয়ে নাচছে। তখনই দাদি ল্যাম্পটা ঝাঁকিয়ে দেখলেন আর ল্যাম্পের ভেতরের সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে গেল। তারা দুজন একে অপরের খুব কাছে চলে এলো, এত কাছে যে প্রায় কিস করেই ফেলত। কিন্তু তখনই বাইরে থেকে প্রতিবেশী ইয়াংয়ের দাদিকে ডাকল। এক মুহূর্তে সব পরিবেশ বদলে গেল। ইয়াং বাইরে বেরিয়ে দেখল তার দাদি কাঁদছেন। সে প্রতিবেশীকে জিজ্ঞেস করল, দাদি কাঁদছেন কেন? প্রতিবেশী ধীরে ধীরে বলল, ফারুক, সেই ভাস্কর যে তোমাকে কাঠ খোদাই করা শিখিয়েছিল সে দেহ রেখেছে। ইয়াং বলল, ঠিক আছে, কিন্তু দাদির এত কাদার কি আছে? অন্ত্যেষ্টিক্রিয়ায় ইয়াং শুনল তার দাদি কাউকে বলছেন, আমি ইয়াংয়ের জন্য চিন্তিত, ভয় লাগে যে হঠাৎ যদি তার সাথে কিছু খারাপ হয়ে যায়। পরে ইয়াং বাইরে জিনের সাথে দেখা করল আর বলল, দাদি তার ডায়েরিতে নিজের বার্ধক্যের লক্ষণগুলো সম্পর্কে লিখেছেন। তিনি এখন সব বোঝেন আর ভয়ও পান। তাই আমি আমার দ্বিতীয় ইচ্ছাটা ব্যবহার করতে চলেছি। আমি চাই আমার দাদি আবার যুবতী হয়ে যান। জিন বলল, একটু ভেবে নাও, তাড়াতাড়ি করো না। দ্বিতীয় ইচ্ছাটা খুব মূল্যবান। ইয়াং বলল, না, আমি তাকে হঠাৎ হারাতে পারি না, তবে এখন নয়, 3 দিন পর এই ইচ্ছাটা চাইব। সে তার দাদিকে বলল, আপনি আপনার বন্ধুদের বলুন আপনি ট্রিপে যাচ্ছেন, একটু ঘুরুন, জীবনটা উপভোগ করুন। অন্যদিকে তাদের প্রথম গ্রাহক, যে আগে স্টোর ম্যানেজার ছিল, সে তার মেয়েকে বারবার কল করছিল, কিন্তু কোনো জবাব পাচ্ছিল না। সে শহরে গেল আর দেখল তার মেয়ের অ্যাপার্টমেন্ট পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সব জিনিস ভাঙা, মেয়ে গায়েব। কিছুক্ষণ পর মেয়ে ফোন করল। মা রেগে বললেন, তুই কলেজও ছেড়ে দিয়েছিস? তারপর হঠাৎই তিনি কেঁদে উঠলেন। তার মনে হলো যখন তিনি একজন সাধারণ কর্মী ছিলেন তখন তার মেয়ের সাথে তার সম্পর্কটা কত মিষ্টি ছিল। এখন সব শেষ হয়ে গেছে। তখনই জিন তার সামনে এলো আর বলল, তোমার কাছে শেষ সুযোগ। তোমার তৃতীয় ইচ্ছা দিয়ে সব কিছু আগের মতো করতে পারো। সে বলল, না, এতটাও নয়। আমি আমার তৃতীয় ইচ্ছাটা এমনি এমনি নষ্ট করব না। এরপর ইয়াং জিনকে ডেকে বলল, এবার আমার দ্বিতীয় ইচ্ছা পূরণ করো। সে তার দাদির কাছে গেল আর যা দেখল দেখে অবাক হয়ে গেল। তার দাদি এখন যুবতী হয়ে গেছেন, ইয়াংয়েরই বয়সের। ইয়াং বলল, দাদি, আপনি তো খুব সুন্দর ছিলেন যখন যুবতী ছিলেন। দাদি আয়নায় নিজেকে দেখলেন। প্রথমে একবার অজ্ঞান হলেন, তারপর 2 বার, তারপর 8, 9, হয়তো 10 বার।
ইয়াং শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইল, তার জ্ঞান ফেরার অপেক্ষায়। অন্যদিকে ফরিস্তার সহকারী তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছালো আর বলল, ইয়াংয়ের দ্বিতীয় ইচ্ছাটা খুব ভালো ছিল, পুরোপুরি নিঃস্বার্থ। যখন সে ল্যাম্পের কাছে পৌঁছালো, জিন চিৎকার করে উঠল, আরে, ভেতরে আসার আগে নক তো করতে পারো, এই ল্যাম্পও কোনো সাধারণ জায়গা নয়। আর তারপর বরাবরের মতো দুজনের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল, কে সঠিক কে ভুল। এই মাঝে ইয়াং তার যুবতী দাদিকে নিয়ে খুব বিরক্ত ছিল। তিনি এখন পুরো গ্রাম ঘুরে ঘুরে কেনাকাটা করেন, যা দেখেন তুলে আনেন। ইয়াং মাথা ধরে বিড়বিড় করে, হ্যাঁ, এসব আমি নিজেই করেছি। সে দাদিকে বসিয়ে বলল, এবার কিছু নিয়ম তৈরি করব, কিভাবে থাকতে হবে, কি করতে হবে, একটু ভদ্র হন। সেই রাতে গ্রামের একজন লোক, যে জিনের পরের গ্রাহক ছিল, গাড়ি চালাচ্ছিল। তখনই ভুল করে একটা হরিণকে ধাক্কা মারল। সেই বেচারা কষ্ট পাচ্ছিল, আর লোকটি তাকে শেষ করতে যাচ্ছিল যে হঠাৎ জিন তার সামনে এসে গেল। জিন বলল, তোমার কাছে 3টে ইচ্ছা আছে। লোকটি হেসে উঠল, আচ্ছা, এখন তোমার আফসোস হচ্ছে যে আমি হরিণটাকে ধাক্কা মারলাম? জিন কিছু বলল না, শুধু হাত তুলল, আর হরিণটা জীবিত হয়ে পালিয়ে গেল। সে বলল, নাও, তোমার প্রথম ইচ্ছা পূরণ হলো, এবার 2টো বাকি আছে। যখন সত্যি দরকার হবে তখনই ব্যবহার করো, ল্যাম্প নিজে তোমার সামনে হাজির হবে। লোকটি রাগে প্রায় ফেটে পড়ল, আমি আমার প্রথম ইচ্ছা ওই জানোয়ারটাকে বাঁচাতে নষ্ট করে দিলাম। পরের দিন সকালে আঙ্কেল সাদ জিনকে বললেন, ইয়াং তার বন্ধুর সাথে ট্রেনিং সেন্টারে ডান্স করছে। জিন ছুটে সেখানে পৌঁছালো। তার বন্ধু পিছলে পড়ে গেল। জিন সঙ্গে সঙ্গে দৌড়ে গেল আর বলল, আরে ভাই, তুমি ঠিক আছো তো? তখনই দৃশ্য বদলায়। ব্যাংক ম্যানেজার এলো আর সেই মহিলা কর্মীকে ডাকল। সেই প্রথম গ্রাহক জিজ্ঞেস করল, তুমি কি ইয়াংকে চেনো? সে বলল, শুধু নামেই, এর বেশি নয়। ম্যানেজার বলল, আরে, কিভাবে চেনো না? সে তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টসদের মধ্যে একজন। এতটুকু শোনা মাত্রই সেই মহিলার ভেতরে আবার ঈর্ষা জ্বলে উঠল। তখনই জিন তার সামনে এলো আর বলল, এবার তোমার পালা, চাও 3টি ইচ্ছা তোমার সামনে। সে চতুর হাসি দিয়ে বলল, আমি চাই ইয়াংয়ের অ্যাকাউন্টে যত টাকা আছে সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাক। জিন জিজ্ঞেস করল, মানে তুমি তার মতো ধনী হতে চাও? সে ঠান্ডা গলায় বলল, না, আমি চাই তার প্রত্যেকটা ডলার আমার নামে চলে আসুক। সত্যি বলতে এখানে সবাইকেই একটু পাগল মনে হচ্ছে। জিন তার ইচ্ছা পূরণ করে দিল। তারপর সে ইয়াংয়ের কাছে গেল আর সব কথা বলল। ইয়াং গভীর শ্বাস নিল। ঠিক আছে, এবার জয় তোমার। তারপর সে জিজ্ঞেস করল, ওই ল্যাম্পের ভেতরে যে বালি ঘড়িটা আছে, তার বালি কেন পড়ছে না? যেই সেটা ছুল, তার চোখের সামনে পুরনো সময়ের ঝলক দেখা গেল। সেই সব স্বপ্ন যা সে দেখত, আসলে স্বপ্ন ছিল না, স্মৃতি ছিল। পরের দিন ইয়াং তার ওয়ার্কশপে কাজ করছিল। তখনই নতুন প্রতিবেশী তার ছেলেকে নিয়ে গাড়ি ঠিক করাতে এলো। বাচ্চাটা ছিল দুষ্টু, খুব কথা বলতো আর হালকা খোঁড়াতেও। সে বলল, আপনি কি জানেন প্রাচীন গৌড়ীয় সাম্রাজ্যে? ইয়াং মাঝপথেই থামিয়ে দিল। গল্প করো না, মাথা ব্যথা হচ্ছে, আর আমার বাচ্চা পছন্দ নয়। সে আঙ্কেল সাদকে ডাকল, একটু ওয়ার্কশপের খেয়াল রেখো, আমি বাইরে যাচ্ছি। বাচ্চাটা সেখানেই বসে রইল। আর তখনই সে দেখল আঙ্কেল সাদের ছায়াটা যেন কোনো কালো চিতার মতো লাগছে। অন্যদিকে ইয়াং তার দাদিকে দেখতে পৌঁছালো। তিনি এখন বাড়িতে কমই থাকতেন। কোনো ক্যাফেতে তার বান্ধবী মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলেন। ইয়াং বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। তার মনে হলো দাদি হয়তো এখন একটু বেশিই মজা করছেন। রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিল, সেই বালি ঘড়িতে যা দেখলাম সেটা কি সেই ইচ্ছাই ছিল যা আমি তখন চেয়েছিলাম? তখনই সে দেখল বাইরে ফেরেশতার সহকারী দাঁড়িয়ে আছে। সে বাইরে গেল আর জিজ্ঞেস করল, কি দরকার? সে বলল, শুনলাম তুমি তোমার দ্বিতীয় ইচ্ছাটা ব্যবহার করে ফেলেছ। ইয়াং বলল, তো? সে হাসল। তুমি ভাবো জিন কেন তোমাকে মুছে ফেলতে চায়? ইয়াং বলল, কারণ আমি তাকে ওই ল্যাম্পে বন্দি করেছিলাম। সে শুধু মাথা ঝুঁকিয়ে বলল, তাহলে মানে তুমি আসল কারণটা জানো না, তাই না? ইয়াং থমকে গেল। ইয়াং জিজ্ঞেস করল, মানে কি? সে বলল, যদি সত্যিটা জানতে চাও, সব কিছু শুরু থেকে দেখতে চাও, তাহলে আমার সাথে চলো, তোমাকে সব লাইভ দেখাবো। ইয়াং সন্দেহর চোখে দেখল, আর আমি তোমাকে বিশ্বাস করব কেন? সে হাসল, কারণ জিন তোমার শত্রু আর আমি তার। তাহলে শত্রুর শত্রু বন্ধু হয়, তাই না? ইয়াং হেসে উঠল, বাহ, কি দারুণ যুক্তি তোমার। তোমার নাটক এবার শেষ হলো।
মেয়েটা পাশ থেকে একটা ছোট্ট কাঠ তুলে নেয়, হালকা করে লোকটার মাথায় টোকা দেয় আর বলে, এবার এখান থেকে চলে যাও, নয়তো তোমার কালো চুলগুলো এখনই সাদা করে দেব। কিন্তু অদ্ভুতভাবে তার সেই আঘাত সত্যি সত্যিই কাজ করে গেল। দূরে বসে থাকা ফেরেশতার সহকারী, যিনি কিনা স্যাড আঙ্কেলের সাথে কথা বলছিলেন, হঠাৎ মাথা চেপে ধরে বললেন, ওহ দারুণ, কাল তো ঝড় আসছে, ও নিশ্চয়ই আমার পিছু নেবে। পরের দিন স্যাড আঙ্কেল ইয়াংয়ের ওয়ার্কশপে পৌঁছান, কিন্তু সেখানে তখন সরকারি কর্মকর্তারা তদন্ত করছিলেন। যেই না তিনি ভেতরে গেলেন, কেউ ফিসফিস করে বলল, আরে না, স্বর্গের সৈন্যদের প্রধান তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, বলছে তুমি নাকি কাল তাকে দেখেছিলে। ইয়াং ঠাট্টা করে বলল, তাহলে কি এখন তোমরা নিজেদের পরিচয় দিতে এসেছ? জানা গেল তারা একজন নিখোঁজ ব্যক্তির কেস তদন্ত করছেন। ইয়াং বলল সে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে সাহায্য করতে চায়। সে বলল, আমি ভুক্তভোগীর কিছু ছবি তুলে নিচ্ছি, হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। যাওয়ার সময় সে নিজের ড্রয়ারটা খুলল। ভেতরে একটা কাগজ, তার উপর একটা সোনালি রঙের চুল লেগে আছে। নিখোঁজ মেয়েটির চুলের মতোই একই রং। চুলটা সে পেয়েছিল রেস্টুরেন্ট মালিকের ছেলের গাড়িতে, যখন সে গাড়িটা মেরামত করতে এসেছিল। অন্যদিকে এখন যুবতী হয়ে যাওয়া ইয়াংয়ের দাদি গ্রামে মাইকে সাথে নিয়ে আবার সেজেগুজে ঘুরতে গেরল। কোনো এক মহিলা তাদের দেখল। সন্দেহ হলো, এরা কারা, হঠাৎ গ্রামে এসেছে? এটা ইয়াংয়ের দাদি নয় তো? কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। এরপর তো পুরো গ্রামে কথা ছড়িয়ে পড়ল। গ্রামের মহিলারা দল বেঁধে ইয়াংয়ের বাড়িতে পৌঁছালো। তারা অভিযোগ করে বলল, তুই নিশ্চয়ই তোর দাদিকে কিছু করেছিস, এখন সবাইকে বোকা বানানোর জন্য বলছিস যে তিনি নাকি ঘুরতে গেছেন। ঠিক তখনই একটা মহিলার ফোন বেজে উঠল। ও পাশ থেকে দাদির গলা ভেসে এলো, আরে মেয়েরা, আমি ভ্রমণে আছি, আবহাওয়া খুবই ভালো, আর কিছুদিন পর ফিরে আসব। কিন্তু আসলে তিনি দাদি ছিলেন না, তিনি ছিলেন জিনি। ইয়াংয়ের ওপর আসা অভিযোগ দূর করার জন্য জিনি দাদির রূপ ধরেছিল। তবুও ইয়াং ছিল প্রচণ্ড রেগে। তার মনে হলো মানুষের এইসব গালগল্প তার কারণেই হচ্ছে। পরে আসল দাদি তাকে বললেন, আমি কিছুদিন উধাও হয়ে যাই মা, যাতে তোর আর আমার চিন্তা না থাকে। দাদি চলে যেতেই ইয়াং জিনিকে বলল, এইসব আমার ভুল। প্রতিবার একজন ব্যর্থ জিনির কাছে ইচ্ছে চেয়ে আমি নিজেই নিজের জীবন নষ্ট করেছি। ব্যর্থ শব্দটি জিনির হৃদয়ে তীরের মতো বিঁধল। সে চুপ রইল, কিন্তু তার চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ওদিকে সেই ঈর্ষান্বিত ব্যাংকের মহিলাটি আবার জিনির সাথে দেখা করল। সে বলল, ইয়াংয়ের অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে দাও, যাতে আমি ওর থেকে আরও বেশি টাকা ট্রান্সফার করতে পারি। যদি লোভের পর্দা তার চোখ অন্ধ না করত, তাহলে হয়তো সে ভাবত যে সে তো পৃথিবীর সবচেয়ে ধনী নারী হবার ইচ্ছেও চাইতে পারত। কিন্তু না, তার লক্ষ্য ছিল কেবল ইয়াং। কিছুক্ষণ পর ইয়াং ব্যাংকে পৌঁছালো। সেটা ছিল তার দ্বিতীয় ইচ্ছে। সে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করল। অন্যদিকে যিনি অন্য কোথাও বসে ভিডিও গেমে ডুবেছিল। ভিডিও গেম খেলতে খেলতে জিনির সাথে সেই ছোট্ট ছেলেটির দেখা হলো। সেই ছেলেটি যার সাথে সে একবার গেম খেলে হেরেও গিয়েছিল। তখন যিনি ছেলেটির হাতে আঘাতের চিহ্ন দেখল। জিজ্ঞেস করল, তোমার এই আঘাত কিভাবে লেগেছে? ছেলেটি শুধু বলল, চিন্তা করো না, বাড়িতে একটু সমস্যা চলছে, আর কিছু না। তারপর আস্তে করে বলল, ইচ্ছে করে যদি আমি বড় হতাম, তাহলে আমি আমার মাকে তার স্বামীর হাত থেকে বাঁচাতে পারতাম। যিনি হাসল এবং বলল, তাহলে তো তুমি ঠিক মানুষের কাছেই এসেছ। আমি শহরের শ্রেষ্ঠ ইচ্ছে পূরণকারী। সে সেই অত্যাচারী সৎ বাবাকে খুঁজে বের করল। লোকটাকে টেনে হিচড়ে মরুভূমিতে নিয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, এখন তোমার সমস্যা হলো তুমি আমার সাথে ঝামেলা করেছ। ওই ছোট্ট বাচ্চাটা আমার বন্ধু। লোকটা চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ তো বাঁচাও, এখানে একজন মরতে চলেছে। যিনি ঠান্ডা গলায় বলল, এখানে তো কোনো আসল মানুষ দেখছি না। 12 বছরের বাচ্চার গায়ে হাত তোলে সে আবার কিসের পুরুষ? এরপর দৃশ্য পাল্টে যায়। আমরা ফিরে আসি ব্যাংকে, যেখানে ম্যানেজার সেই কর্মচারীকে ডেকেছেন। তিনি কঠিন সুরে বললেন, তুমি ইয়াংয়ের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছো। বলো, এই সব ট্রান্সফার তোমার অ্যাকাউন্টে কেন যাচ্ছে? মহিলাটি ঘাবড়ে গেল। আমি জানি না, আমি কসম খাচ্ছি, আমি নির্দোষ, একদম আপনার মতোই। কিন্তু ম্যানেজারের বিশ্বাস হলো না। মহিলাটি একটা দামি হ্যান্ডব্যাগ নিয়ে এসেছিল, যা দেখতে একদম ইয়াংয়ের ব্যাগের মতোই। তবে আসলে সেটা ছিল একটা সস্তা নকল, যেন সে ধনী হবার ভান করছিল। ম্যানেজার একটা লম্বা শ্বাস নিলেন
এবং বললেন, চুরির জন্য নয়, তোমার বকামির জন্য শাস্তি হওয়া উচিত। এর মাঝেই ইয়াং ভবিষ্যতের দেবদূতের অফিসে পৌঁছল। বলল, আমি অতীতে ফিরতে চাই, যাতে সত্যিটা দেখতে পারি যেমনটা তুমি কথা দিয়েছিলে। ভবিষ্যতের দেবদূত রাজি হলেন। দুজনে মিলে একটা জাদুকরী অনুষ্ঠান শুরু করল। হঠাৎ ইয়াং 1000 বছর পিছনে চলে গেল। সেখানে মরুভূমি দিয়ে একটা কাফেলা যাচ্ছিল, তাতে দুটো ছোট বাচ্চাও ছিল। ঠিক তখনই একদল বুনো কুকুর আক্রমণ করে বসল। কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিল, খোঁড়া ছেলেটাকে কুকুরের সামনে ফেলে দাও, তাকে টোপ বানিয়ে বাকি সবাইকে বাঁচানো যাবে। ছেলেটি ছিল ইয়াংয়ের ভাই। ইয়াং চিৎকার করতে থাকলো, কাঁদতে থাকলো। কিন্তু ঠিক তখনই জিনি সামনে এলো। সে বলল, এটাই তোমার ইচ্ছের সময়। তোমার প্রথম ইচ্ছে কি? ইয়াং বলল, প্রথম ইচ্ছে, আমার ভাইকে বাঁচাও এবং তাকে দীর্ঘজীবন দাও। দ্বিতীয় ইচ্ছে, দুনিয়ার সব বাচ্চাকে বাঁচাও, যাতে কোনো মানুষ আর কোনো বাচ্চাকে টোপ হিসেবে ব্যবহার না করে। ঠিক তখনই ভবিষ্যতের দেবদূত হাজির হলেন। তিনি বললেন, আমি তোমার উদ্দেশ্য বুঝি, কিন্তু তোমার এইসব ইচ্ছের কারণে অনেক মানুষ ক্ষতি হয়েছে। ইয়াং ভেঙে পড়ল, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। যখন জিনি এলো, সেই ইয়াংয়ের হাত ধরল এবং বলল, আমরা দুজনেই ভুল করেছি, আর এখন আমাদের দুজনেরই নিজের শাস্তি মেনে নিতে হবে। সেটাই ছিল ইয়াংয়ের শেষ ইচ্ছে, আর সেই ইচ্ছের মাধ্যমেই জিনি সেই চেরাগের ভেতরে বন্দী হয়ে গেল। এরপর দৃশ্য পাল্টে যায়। এক ইউটিউবার তার ঘরে বসে জ্বালিয়ে যাচ্ছিল। সে বিড়বিড় করল, ইস, যদি গ্রামে কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটত, কোনো ক্রাইম বা এমন কিছু যা আমি সমাধান করতে পারতাম আর ভাইরাল হয়ে যেতাম। ঠিক সেই মুহূর্তে যিনি অনলাইনে ছিল, সে তার ইচ্ছে পূরণ করে দিল। হঠাৎ সে ইউটিউবার নিজেকে একটা পুরনো অপরাধের জায়গায় আবিষ্কার করল। সেখানে সে লাইভ স্ট্রিম করছিল। যেই না সে মাটি খুঁড়ল, একটা পচে যাওয়া সব কর্পস বেরিয়ে এলো। পরের দিন পুলিশ পৌঁছল, আর পুরো গ্রামের আঙুল উঠল ইয়াংয়ের দিকে। অন্যদিকে ইয়াংয়ের দাদি সুপার মার্কেটে ছিলেন। যখন তিনি দেখলেন দুজন মহিলা ফিসফিস করে কথা বলছে, শেলফের পিছনে লুকিয়ে গেলেন। একজন বলল, নিশ্চয় ইয়াংই হবে, গ্রামের মধ্যে সেই তো সবচেয়ে অদ্ভুত। দ্বিতীয়জন জবাব দিল, পাগল হয়েও না, মানুষের লাশ পচতে 20 বছর সময় লাগে। যখন এটা হয়েছিল তখন তো ইয়াং বাচ্চা ছিল, তার কি করে করবে? দাদির মন ভেঙে গেল। মানুষের কথা শুনে তিনি ভেতর ভেতর চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। বাড়ি ফিরে দাদি ইয়াংকে বললেন, মানুষ যাই বলুক, যত অভিযোগ করুক, তুই শুধু কানে শুনিস না। ইয়াং হালকা হেসে কথা ঘুরিয়ে দিল, ঠিক আছে দাদি, এখন ছাড়ো, আগে কিছু খাই, খুব খিদে পেয়েছে। কিছুক্ষণ পরে সে খেতে সবজি তুলতে গেল। সেখানেই তার সাক্ষাৎ হলো সেই ব্যাংকের মহিলা, যে কিনা তার টাকা চুরি করেছিল। মহিলাটি অহংকার নিয়ে বলল, ব্যাংকে ফোন করে বলে দাও যে তুমি আমাকে নিজের ইচ্ছে টাকা দিয়েছ। ইয়াং শান্ত স্বরে জবাব দিল, কিন্তু তুমি তো সেই টাকা চুরি করেছিলে। যদি ব্যাংক আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি সত্যিটা বলবো, তুমি একজন চোর। মহিলাটি হাসল এবং বলল, আমি তো আমার শেষ ইচ্ছে দিয়ে তোমাকে ক্ষমাও করে দিতে পারি। ইয়াং ঠান্ডা গলায় উত্তর দিল, যদি আমি যাই, তবে সবকিছু আমার দাদি পাবেন। তিনি তোমার জীবনটা নরক বানিয়ে ছাড়বেন। এরপর হালকা ব্যঙ্গ নিয়ে বলল, আর হ্যাঁ, ইচ্ছে জীবন আর মৃত্যুকে পাল্টাতে পারে না। এমনিতেই আমার জীবনই তোমার জীবনের কেন্দ্র, তাই শেষ পর্যন্ত জয় আমারই হবে। সে একটা ঠান্ডা হাসি দিয়ে বলল, নিজের পরাজয় উপভোগ করো। সেই রাতে ইয়াং আর জিনি তাদের প্রিয় শখের মধ্যে ডুবেছিল। গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে বসে তারার নিচে বসে গল্প করছিল। জিনি নরম সুরে বলল, যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে, আমার কাঁধ সব সময় তোমার জন্য আছে। ইয়াং হালকা হাসল, ওহ, আমার সত্যিই এর প্রয়োজন। কিন্তু তার দুষ্টু স্বভাব অন্য কিছু ভেবে রেখেছিল। সে ঝুঁটে পড়ার ভান করল এবং জিনিকে ধাক্কা মেরে দিল। জিনি ধড়াম করে মাটিতে পড়ে গেল। এর মাঝে মি ইয়াংয়ের বাড়িতে পৌঁছল। দেখে অবাক হলো, দাদি বাইরে বেরোচ্ছেন, কিন্তু এখন তিনি যুবতী আর ঝলমলে দেখাচ্ছেন। মি জানত না যে এটা ছিল একটা জাদুকরী রহস্য। আসলে তিনি ইয়াংয়ের দাদিই ছিলেন, কেবল অন্য রূপে। মি বিনয়ের সাথে বলল, ওহ, আপনি ইয়াংয়ের বন্ধু? ঠিক তখনই ইয়াং আর জিনি দুজনেই বাড়ি ফিরে এলো। মি ভ্রু কুচকে বলল, 1 মিনিট দাঁড়াও, তোমার বন্ধু তোমার বাড়ি থেকে বেরোচ্ছে আর তোমরা ভেতরে যাচ্ছ, ব্যাপারটা কি চলছে এখানে? ইয়াং হেসে ফেলল, একটু ইতস্তত করে বলল, আমি সব বলবো, তবে এখন নয়। ওদিকে সেই পাগল লোকটা, অর্থাৎ রেস্টুরেন্ট মালিকের ছেলেটা, আবার জিনির সামনে এলো। জোর করে তার দ্বিতীয় ইচ্ছে চাইল। সে বলল, আমাকে 20 বছর পেছনে নিয়ে যাও।
যখন সে গেল তখন জানতে পারল যে সেই ছিল সেই কেসের আসল অপরাধী, যার তদন্ত পুলিশ আজ করছে। সে জানতে চেয়েছিল তার অপরাধীর সাক্ষী কে ছিল, আর সেই সাক্ষী আর কেউ নয়, তাঁরই মা। সে বর্তমানে ফিরে এলো, রাগে চিৎকার করে বলল, তুমি আমাকে বলনি কেন যে সেটা তুমি ছিলে? আমি এত বছর ধরে ভয়ে ভয়ে বেঁচে আছি। পরের দিন ইয়াং তার মায়ের রেস্টুরেন্টে গেল, দেখলো সেটা বিক্রির জন্য লাগানো হয়েছে, তাও আবার খুব কম দামে। তারপরের দিন সে নিজে সেই পাগল লোকটার কাছে গেল, হাতে সেই হলুদ চুলের নমুনা আর হেয়ার ডাইয়ের বোতল, যা সে তার গাড়ি থেকে পেয়েছিল। সে বলল, শুনেছি তোমার নাকি তোমার শিখারদের চুল রং করতে পছন্দ। তারপর ঠান্ডা গলায় বলল, তুমি নাপিত হতে পারতে, জীবনটা খুব সহজ হতো। লোকটা হতভম্ব হয়ে গেল। তুমি আমাকে প্রমাণ দিতে এসেছো, পুলিশকে নয়? ইয়াং হাসল, আমি এসেছি কারণ এটা আমার কাছে বেশ মজার লেগেছে, কিন্তু এখন তোমাকে তোমার ভুল শোধরাতে হবে। হয়তো আমরা একসাথে কাজ করতে পারি। সে হেসে উঠল, আমি জানতাম তুমিও আমার মতোই পাগল। বাড়ি ফিরতেই জিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি তাকে প্রমাণ দিয়ে দিলে কেন? ইয়াং জবাব দিল, কারণ যদি আমি সেটা পুলিশকে দিতাম তাহলে সে তার তৃতীয় ইচ্ছে দিয়ে জেল থেকে পালিয়ে যেত। কেউ জানে না লাশটা কোথায় আছে। এখন সে তার শেষ ইচ্ছে দিয়ে সময় ফিরে যাবে প্রমাণগুলো লোকানোর জন্য, আর ঠিক তখনই তুমি আমার ডায়েরি নিয়ে আমার অতীতের রূপকে দেবে। যিনি তার বুদ্ধিমত্তা দেখে তাজ্জব হয়ে গেল, বলল, তুমি সত্যিই অসাধারণ, তোমারই আমার জায়গায় চেরাগে থাকা উচিত ছিল। কিছু সময় পর যিনি বলল, চলো আরেকটা ভ্রমণে যাই, এবার দুবাই। সে বলল সেখানে তার সাথে এমন একজনের সাথে দেখা হবে যে জানাবে কেন তার 1000 বছরের জীবনে 20 বছরের স্মৃতি উধাও হয়ে গেছে। আর তাই ইয়াং, মি এবং দাদি সবাই একসাথে দুবাই পৌঁছালো। সেখানে যিনি ইয়াংকে বলল, আরেকটা চেরাগ ঘষো। যেই না সে ঘষল, এক সুন্দরী মহিলা যিনি হাজির হলো। যিনি ক্লান্তির সাথে শ্বাস নিল। ওহ, হে হে, আবার এসে গেছে। মহিলাটি হাসল, হ্যাঁ, আমি ওর এক্স। ইয়াং ভ্রু কুচকে বলল, বাহ, তাহলে সম্পর্কটা কতদিনের? যিনি তোতলাতে শুরু করল, অনেক পুরনো। মহিলা যিনি হাত ভাঁজ করে বলল, আচ্ছা, সেই টি কাপ সেটটা কোথায় যেটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম? যিনি মাথা চুলকালো এবং বিড়বিড় করল, সেটা তো... যিনি হেসে বলল, আর হে, সে তো অনেক পুরনো কথা। ইয়াং দুজনের দিকে তাকালো এবং টিটকারি দিয়ে জিজ্ঞেস করলো, তা বলো তো, তোমাদের দুজনের আলাদা হওয়ার কত সময় হলো? যিনি হালকা করে বিড়বিড় করল, প্রায় কয়েক হাজার বছর তো হবেই। ইয়াং হাসল, তার কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, তোমরা দুজনে কথা বলো, আমি চললাম। সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। ওদিকে মি এবং দাদি এক সমান্তরাল পৃথিবীর দুবাইয়ে ছিল। বড় বড় বাজারে ঘুরছিল, হাসছিল, খাচ্ছিল এবং জীবনের পুরো আনন্দ নিচ্ছিল। এক রেস্টুরেন্টে বসা দাদি হঠাৎ অতীতে চলে গেলেন। তার মনে পড়ল যখন ইয়াং একসময় জিজ্ঞেস করেছিল, দাদি, আপনার কি আপনার মেয়ের কথা মনে পড়ে? দাদি নরম হাসি দিয়ে বলেছিলেন, অবশ্যই, তার অভাব সবসময় অনুভব করি। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময়ে তিনি এক মহিলাকে রাস্তা পার হতে দেখলেন। তার চোখে জল ভরে এলো। মহিলাকে তার নিজের মেয়ের মতোই মনে হচ্ছিল। ইয়াং এটা দেখল, সে বিরক্ত হলো। তার রাগ হলো যে কেন তার দাদি এখনও এত নরম মনের। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল, নিজের ঘড়ির টিকটিক শব্দ শুনতে থাকল। ভ্রমণ থেকে ফেরার পর ইয়াং দেখল সেই ব্যাংকের কর্মচারী তার ওয়ার্কশপের বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিল। সে উস্কে দিয়ে বলছিল, প্রথমে তুমি তোমার শেষ ইচ্ছেটা চাও। ঠিক সেই সময় স্টোর ম্যানেজার জিনিকে ডাকল। চালাকির সাথে সে তার শেষ ইচ্ছের ব্যবহার করল যাতে জিনি তার আগের দুটো ইচ্ছে ভুলে যায়। সে ভাবল এভাবেই সে 3টে নতুন ইচ্ছে পাবে, কিন্তু আসলে এটা ছিল জিনিরই চাল, আর সে তাতে ফেঁসে গেল। তার শেষ ইচ্ছে পুরোপুরি বেকার হয়ে গেল। যখন জিনি ইয়াংয়ের কাছে ফিরল, সে তার নোটবুকে নতুন ঘটনাগুলো লিখল এবং জিজ্ঞেস করল, তো তুমি তোমার শেষ ইচ্ছে চাইবে না? ইয়াং ফিসফিস করে বলল, যদি আমি সেই ইচ্ছে চাই তাহলে আমার চরিত্র তোমার জীবন থেকে মুছে যাবে, আর তুমিও আমার স্মৃতি থেকে হারিয়ে যাবে। আমি এটা চাই না। প্রথমবারের মতো তার চোখে জল চিকচিক করে উঠল। ওদিকে ভবিষ্যতে দেবদূতের সহকারী বসেছিলেন মিস্টার স্যাডের সাথে, যিনি আসলে তার প্রাক্তন প্রেমিকও ছিলেন। কিন্তু খুব দ্রুতই মিস্টার স্যাড জানতে পারলেন ভবিষ্যতে দেবদূত তার কণ্ঠস্বর চুরি করে নিয়েছে। সে রাগে বেসামাল হয়ে গেলেন। ভবিষ্যতে দেবদূতের পা ধরে বসলেন এবং ছেড়ে দিলেন না। যিনি মাঝে এসে বলল, এই বিরক্তিকর চাকরিটা ছাড়ো, চলো আমার সাথে। রাক্ষসে রাক্ষসে জুটি হবে, বেশ মজার। সে ভবিষ্যতে দেবদূতকে ধরে মহাশূন্যে উড়ে গেল। সেখানে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হলো।
অবশেষে ভবিষ্যতে দেবদূত হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিক আছে, এবার ক্ষান্ত দাও, আমি হার মেনে নিচ্ছি। জিনি জিজ্ঞেস করল, আমার স্মৃতির সেই 20 বছর কোথায় গেল? কিন্তু ভবিষ্যতে দেবদূত তবুও সত্যিটা জানাতে রাজি হল না। এদিকে ইয়াং তার প্রিয় পাহাড়ের উপর দাঁড়িয়েছিল, যেখানে সে প্রায় যেত। তার প্রতিবেশী ধীরে ধীরে কাছে এলো, কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব খারাপ লোকদের সাথে থাকি, আমি পালাতে পারিনি, তারা আমাকে এটা করার জন্য টাকা দিয়েছে, আমি ঋণের বোঝায় ডুবে আছি, এটা একটা সম্মিলিত সঞ্চয়ের চক্র, বুঝলে? এতটুক বলে সে হঠাৎ ইয়াংকে ধাক্কা মেরে দিল। ইয়াং পাহাড় থেকে নিচে পড়তে শুরু করলো। পড়ার সময় তার সমস্ত স্মৃতি ঝলসে উঠতে লাগলো। তার দাদি, জিনি এবং তার প্রিয় বন্ধুর মুহূর্তগুলো এক এক করে ফিরে এলো। হঠাৎ জিনি হাজির হলো, উড়ে এসে তাকে ধরে ফেলল। সে রাগে বলল, তুমি এমনটা কিভাবে করলে? ইয়াং দুর্বল কণ্ঠে বলল, আমি তো পড়িনি। জিনি বিরক্ত হলো, তুমি তো আমাকে ডাকার জন্য একটা ইচ্ছেও চাইতে পারতে। সে ফিসফিস করে বলল, যদি আমি শেষ ইচ্ছে চাইতাম তাহলে তোমাকে ভুলে যেতাম। আর ঠিক সেখান থেকেই তাদের জ্বলন্ত ভালোবাসা শুরু হলো। সাবধান থেকো দর্শকগণ, এবার এই প্রেম দুনিয়ায় আগুন লাগিয়ে দেবে। এরই মাঝে সেই কুকুরটা, যে একসময় মানুষ হওয়ার ইচ্ছে চেয়েছিল, অবশেষে তার হারানো পরিবারের সাথে মিলিত হলো। সে জিনির কাছে ফিরল আর বলল, এখন আমাকে আবার কুকুর বানিয়ে দাও, এটাই আমার শেষ ইচ্ছা। জিনি অবাক হয়ে গেল, এমন বিশ্বস্ততা তো মানুষের মধ্যে পাওয়া যায় না। সে বলল, কুকুরের বিশ্বস্ততা মানুষের চেয়ে অনেক বেশি খাঁটি হয়। কয়েকদিন পর ইয়াং ব্যাংকে গেল, তার সমস্ত সঞ্চয় ক্যাশ করে তুলে নিল। কিন্তু সেই রাতেই বাড়ি ফেরার সময় কিছু গৃহহীন গুন্ডা তার ওপর হামলা করল, টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। একজন তাকে জোরে আঘাত করল। ঠিক তখনই জিনি হাজির হলো, বুক চিতিয়ে চিৎকার করে বলল, কোথায় গেল যাকে আমি বলেছিলাম তোমার রক্ষা করবে? ইয়াং যন্ত্রণায় কাতরে উঠল, দুঃখিত, কিন্তু প্রকৃতির ডাকে তো কেউ থামে না। তারপর সে চিৎকার করে বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? আমার চোট লেগেছে। জিনির চোখ লাল হয়ে গেল। এটা এমন একটা জিনিস যেটা আমি কখনো সহ্য করি না। সেই গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের আধ মরা করে দিল। এরপরে দুজন একসাথে হাঁটতে থাকলো। জিনি বলল, জানো, অনেক দিন আগে আমিও 3টে ইচ্ছে চেয়েছিলাম, আর আমার শেষ ইচ্ছে ছিল যে সেই 20 বছর যেন কেটে যায়। সেই বছরগুলো যাই সে মনেও করতে পারছিল না। কিন্তু অন্য এক জিনি তাকে বলেছিল যে সেই ছোট মেয়েটাকে সে 8 বছর বয়সে মরা ভেবেছিল, সে নাকি আসলে বেঁচে ছিল পুরো 20 বছর। এই কথা শুনে সে ভয় পেয়ে গেল। তার মনেই ছিল না সে তখন কি চেয়েছিল। ইয়াং বলল, আমারও ভয় লেগেছিল যখন আমি সেই পাহাড় থেকে পড়ছিলাম। ভয় এই ছিল যে আমি হয়তো তোমাকে, আমার দাদিকে বা আমাকে যারা ভালোবাসে তাদের আর কখনো দেখতে পাবো না। তখন জিনি তাকে একটা শান্ত সুন্দর জায়গায় নিয়ে গেল, যেন কোনো প্রথম দেখা। সে হাসল এবং বলল, অদ্ভুত তাই না? তুমি আমাকে কতবার বাঁচিয়েছ, অথচ প্রথমে তো তুমি সবসময় আমাকে তোমার পথ থেকে সরাতে চেয়েছিলে। সে হাসল এবং বলল, এখন চেষ্টাই করাই ছেড়ে দিয়েছি, কারণ যদি আমি সত্যি সত্যি মন থেকে চাই তাহলে হয়তো তোমাকে বরবাদ করে দেব। আর ঠিক তখনই দুজনের উপলব্ধি হলো যে তাদের ভালোবাসা সেখানেই ছিল যা সময়ের শুরু থেকেই লেখা ছিল। পরে মি ক্লিনিকের দাদির এক্স-রে রিপোর্ট তার যুবতী রিপোর্টের সাথে মেলালো এবং দুটোই এক রকম ছিল। এরই মাঝে সেই পাগল লোকটা তার 3য় এবং শেষ ইচ্ছা চাইছিল, যেমনটা ইয়াং আগেই অনুমান করেছিল। সে ইচ্ছা করল, আমি সেই মুহূর্তে ফিরতে চাই যখন আমি আমার 2য় শিকারকে মেরেছিলাম। আর সত্যি সত্যি সে সেই দিনটাতেই ফিরে গেল, যখন মেয়েটা তার কাছে লিফট চাইছিল। সে নির্দয়ভাবে তাকে আঘাত করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জিনি ভবিষ্যতের ডায়েরি ইয়াংকে অতীতের রূপে ধরিয়ে দিল। ইয়াং সেই ডায়েরি খুলল আর তা থেকে একটা তীব্র শক্তি বেরিয়ে এলো। সে সেই মেয়েটাকে বাঁচিয়ে নিল, পুলিশ ডাকলো এবং সেই হত্যাকারীকে গ্রেপ্তার করালো। বর্তমানে ফিরে এসে জিনি ইয়াংকে বলল, আমি যে কোনো মূল্যেই সেই স্মৃতিগুলো ফিরে পেতে চাই যা তোমার সাথে জড়িত, কারণ মনের গভীরে আমি জানি তুমি সেই নারী যাকে আমি সত্যিই ভালোবাসি। তাদের সম্পর্ক সেই 20 বছরেই বিকশিত হয়েছিল, আর এখন সে সেটা আবার ফিরে পেতে চায়। ওদিকে মি গ্রামের লোকেদের কাছে গেল, দাদির তারুণ্যের ছবি দেখালো। সবাই চিনল, হ্যাঁ, এই সেই মহিলা। এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল। যুবতী মেয়েটি আর দাদি একই ছিল। বাড়ি ফিরে দাদি ইয়াংয়ের জন্য অনেক খাবার রান্না করলেন।
প্রতিটি বাক্সে নির্দেশ লেখা ছিল। তাই বলেছিলেন, শুধু যুবতী হলেই তোমার বয়স বাড়বে না, যেদিন সেই রহস্যময় গাছটা ফুল দেবে সেটাই হবে তোমার শেষ দিন। পরের দিন ইয়াং তার ওয়ার্কশপে ছিল। জিনি এলো এবং হেসে বলল, কাল তোমাকে উড়ন্ত কার্পেটে ঘুরিয়ে আনি? সে হেসে দিল, দুঃখিত, কাল তো আমি দাদির সাথে বাইরে যাচ্ছি। আমি চাই এবারকার স্মৃতিগুলো যেন আসল হয়। তিনি সব সময় কাঠের পুতুলের মতো জীবন কাটিয়েছেন, এবার তাকে জীবনের আসল স্বাদ দিতে হবে। জিনি হাসল, ঠিক আছে, তাও হলে আমি আমার স্মৃতি নিজেই তৈরি করে নেব। সে ছোট ছেলেটির কাছে গেল, যার সাথে সে প্রায় গেম খেলত। ছেলেটি বলল, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, মায়ের স্বামী উধাও হয়ে গেছে, এখন শুধু আমি আর মা আছি, আর আমরা খুশি। জিনি হেসে বলল, শুধু আমাদের গেমগুলো ভুলে যেও না, ঠিক আছে? ছেলেটি বলল, তুমি তো একজন ফিল্মি হিরো। সে হাসল, হিরো এখন অবসর নিয়েছে, কাল দেখা হবে। ঠিক সেই সময় ইয়াং আর তার দাদি একসাথে ছবি তুলছিলেন। দাদি বললেন, যাতে তুমি সব সময় আমাকে সুন্দর স্মৃতিতে মনে রাখো। ইয়াং হাসল, মনে মনে ভাবল, ইনি কি আমার মনের কথা পড়তে পারেন? পরের দিন ইয়াং দুবাই পৌঁছালো সেই মহিলা জিনির সাথে দেখা করতে, যাতে সে জিনির মেজাজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। কিন্তু সেখানে কিছু লোক তার পিছু নিচ্ছিল। সে বুঝতে পেরেই দৌড়ালো। ঠিক সেই সময় সেই মহিলা যিনি হঠাৎ হাজির হলো আর ইয়াংকে বাঁচিয়ে নিল। কথাবার্তায় ইয়াং জানতে পারল এই সেই জিনি যাকে জিনু একসময় ভালোবাসত, সেই যার সম্পর্কে জিনি প্রতিটি প্রদীপের দেওয়ালে লিখেছিল। পরে যখন ইয়াং জিনির সাথে দেখা করল, সে তাকে মরুভূমির তার ছোট্ট আস্তানায় নিয়ে গেল। সে ইয়াংয়ের জন্য ঐতিহ্যবাহী আরবি পোশাকও এনেছিল। যখন সে সেগুলো পরল, জিনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। জিনি তাকে সেই পবিত্র নৃত্য শেখাতে শুরু করল, যা প্রতিটি জিনিকে তাদের জীবনচক্রে শিখতে হয়। যখনই ইয়াং তার পায়ের ওপর পা দিয়ে দিত, সে হেসে তাকে শুধরে দিত। ওদিকে গ্রামের এক মহিলা, যার আগের থেকেই সন্দেহ ছিল, রাতে চুপিসারে তার বাড়িতে ঢুকে পড়ল। ফ্রিজ খুলল, খাবার চেখে দেখল। যেই না স্বাদ তার মুখে এলো, সে নিশ্চিত হলো এটা তো দাদির রান্নার মতোই। এটাই ছিল প্রমাণ। সে ঘাবলে গিয়ে বাইরে দৌড়ালো, দাদির সামনে চিৎকার করে বলল, আমি জানতাম এটা তুমি, কিভাবে করলে এটা, বলো। দাদি কেঁদে ফেললেন, কাঁপতে কাঁপতে বললেন, আমি সব বলবো, কাউকে শুধু বলো না। দাদি মিনতি করে বললেন। কিন্তু সেই মহিলা ঘাবড়ে গেল, যেন কোনো পাগল ভয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে চিৎকার করতে করতে বাইরে দৌড়ালো, এই মহিলা ডাইনি, উইচ। কয়েক ঘন্টার মধ্যে গুজব পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এই কথা এক প্রাচীন জাদুকরের কানে পৌঁছালো, যে কিনা লাখ লাখ বছর ধরে একটা শিশুর রূপে ফেসে গেছিল। সেই ছিল সেই ব্যক্তি যে সব সময় জিনির উপর নজর রাখত। তার একটাই উদ্দেশ্য ছিল জিনিকে ধ্বংস করা। সেই তার লোকদের ইয়াংয়ের পিছু নিতে পাঠিয়েছিল, কারণ এখন ইয়াং চেরাগের নতুন রানী হয়ে গেছে। যদি সে উধাও হয়ে যায়, তাহলে চেরাগটা সেই জাদুকরেন হয়ে যাবে, আর তখন জিনির ওপর তার পুরো নিয়ন্ত্রণ চলে আসবে। এরই মাঝে জিনির সব স্মৃতি ফিরে এলো। তার মনে পড়ল, যখন ইয়াং একটা গরিব মেয়ে ছিল, গরীয় সাম্রাজ্যের প্রবেশদ্বারে সে বাজারে খেজুর বিক্রি করত। সেই ভিড়ের মধ্যে সে তাকে প্রথমবার দেখেছিল। সে ইয়াংকে মনে করানোর চেষ্টা করতে থাকলো যে সে কে, কিন্তু ইয়াংয়ের চেহারায় কোনো পরিচিতি ছিল না। সে শুধু নিজের কাজ করে যাচ্ছিল, খেজুর বিক্রি করছিল, এক একটা মুদ্রা জমিয়ে নিজের জীবন চালাচ্ছিল। যিনি হেসে তাকে জ্বালাতন করতে লাগলো। সে বিরক্ত হয়ে বলল, আপনি কি আমাকে একটু কাজ করতে দেবেন? আমাকে আমার রুজি রোজগার করতে দিন। যিনি তার দিকে একটা সোনার কলসি ছুঁড়ে দিল, যা মুদ্রায় ভর্তি ছিল, আর বলল, নাও, এটা তোমার জীবিকা। সে খুশি হলো, কিন্তু তবুও পরের দিন বাজারে খেজুর বিক্রি করতে গেল। পরের দিন সে বাজার থেকে উট কেনার কথা ভাবল, যাতে সে কোরিয়ায় ফিরে বাড়ে। এক লোক তার কাছে এলো, বলল, আমার কাছে উট আছে, চলো দেখে নাও। ইয়াং জিনিকে বলল, আমি ভেতরে যাচ্ছি, তুমি এসো না। কিন্তু যেই না সে ভেতরে গেল, তাকে নির্মমভাবে মারধর করা হলো আর তার সব টাকা লুটে নেওয়া হলো। যিনি সময় মতো পৌঁছালো, সে সেই লোকগুলোকে হারালো আর সোনা ফিরিয়ে দিল। কিন্তু ইয়াং এর চেহারা রাগে জ্বলে উঠল। সে বলল, তুমি এত সহজে একজন মানুষের প্রাণ কিভাবে নিতে পারো? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এবার আমাকে আর দেখা দিও না। সে তার ঘরে নিজেকে বন্ধ করে দিল। কিন্তু যিনি দেওয়াল পার করে ভেতরে চলে গেল। সে তাকে হাসানোর চেষ্টা করতে লাগলো, আস্তে করে বলল, আমি তোমাকে কোরিয়ায় ফিরে যেতে সাহায্য করব। এটা শুনে সে খুশি হলো। যখন সে হেসে জিনির দিকে তাকালো,
তখন প্রথমবারের মতো জিনির বুক সত্যি সত্যি ধড়কে উঠল। পরের দিন দুজনে ভ্রমণে বেরিয়ে পড়ল। রাস্তায় তাদের সাথে এক অসুস্থ শিশুর দেখা হলো। ইয়াং সাথে সাথে তাকে কিছু ঔষধি গাছ দিল যাতে সে সুস্থ হয়ে যায়। জিনি তাকে দেখল এবং বলল, তোমার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা জিনি, তোমার এই কষ্ট তোমার মানুষের শরীরের জন্য। শিশুটা জিনির কাছে মিনতি করল, দয়া করে আমাকে সুস্থ করে দাও। কিন্তু যখন তারা দুজনে এগিয়ে চলল, শিশুটা তাদের একটা সুতো দিল যা সে নিজে বুনছিল। সে বলল, এটা তোমাদের সাথে রেখে দিও, এটা তোমাদের পথে কাজে লাগবে, শুধু এটা আমার জীবনের বিনিময়ে কিনে নাও। জিনি ছেলেটার কথায় হেসে বলল, আমার এটার প্রয়োজন নেই, এবং এগিয়ে গেল। রাতে ইয়াং একটা পোশাক সেলাই করছিল ঘুমের সাথে যুদ্ধ করতে করতে। ঠিক তখনই জিনি এলো এবং বলল, তুমি বিশ্রাম নিচ্ছ না কেন? ইয়াং হেসে বলল, আমাকে এই কাপড়টা শেষ করতে হবে, আমি এটা পরে আমার দেশে ফিরতে চাই। জিনি নরম স্বরে বলল, এখানকার পৃথিবীটা অন্ধকার। তারপর সে তার হাত ধরল, তাকে চেরাগের ভেতরের দুনিয়ায় নিয়ে গেল। সেখানে দুজনে একসাথে বসল। ইয়াং তাকে গল্প শোনাতে শুরু করল, লম্বা, সুন্দর, জাদুকরী গল্প। জিনি শুনতে থাকলো। তার মন এত সুখে ভরে গেল যে তার কষ্ট অনুভব হতে লাগল। ধীরে ধীরে দুজনে দুজনের জীবন হয়ে গেল। তারা হাসত, কথা বলতো, আর সময় যেন থেমে গেছিল। তাদের ভালোবাসা ভাগ্যেই লেখা ছিল। কিন্তু একদিন যখন তারা একসাথে বসেছিল, কেউ সেই চেরাগটা খুঁজে পেল। সেই লোকটা যেই না সেটা ঘষল, জিনি অবাক হয়ে গেল। তার মনে হলো ইয়াং এখনও তার রানী, কারণ সে সম্প্রতি তার একটা ইচ্ছে পূরণ করেছিল। কিন্তু যখন সে সেই লোকটাকে দেখল, সে তাকে চিনতে পারল। সেই ছিল সেই লোকটা যে একসময় কাফেলায় বাচ্চাদের কষ্ট দিত। যিনি বাকি সবাইকে অ্যান্ড করে দিয়েছিল, কিন্তু এ কোনোভাবে বেঁচে গেছিল। সেই লোকটা তার প্রথম ইচ্ছে চাইল, আমি অনেক ধনী হতে চাই। যিনি সেই ইচ্ছে পূরণ করে দিল। লোকটা বাজারে গেল সবাইকে দেখাতে যে এখন সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু লোকেরা তাকে ঘৃণার চোখে দেখল, হাসল, ঠাট্টা করল। রাগে সে দ্বিতীয় ইচ্ছে চাইল, যে কেউ আমার অপমান করবে, আমি চাই তারা সবাই ধ্বংস হয়ে যাক। যিনি ইতস্তত করল। তার ইয়াংয়ের কথা মনে পড়ল। সে মানুষের প্রাণ নিতে কতটা ঘৃণা করত, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে সেই ইচ্ছে পূরণ করে দিল। আর দেখতে দেখতে প্রায় অর্ধেক গ্রাম রক্তে রঞ্জিত হয়ে গেল। সেই দিন লোকটা আবার বাজারে এলো। সেই ইয়াংকে দেখল সে তখনও খেজুর বিক্রি করছিল। সে অহংকার নিয়ে তার দিকে তাকিয়ে বলল, এখন কি তুমি কি আমার উপর করুণা দেখাচ্ছ? একসময় তুমি আমাকে খেজুর দিতে যেন আমি কোনো ভিখারি। এখন যা চাও চেয়ে নাও, সোনা, গয়না, ধন সম্পদ, যা খুশি। ইয়াং শান্ত স্বরে বলল, আমার কিচ্ছু চাই না, আমি খুব শীঘ্রই আমার দেশে ফিরতে চলেছি। সে ক্ষেপে গেল, তোমার এত সাহস আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার, আমাকে ছোট দেখানোর। সে নিজের মহলে ফিরে গেল, রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে। পরের দৃশ্যে সন্ধ্যার সময় ইয়াং হেসে জিনিকে তার তৈরি করা পোশাকটা দেখাচ্ছিল। সেটাই ছিল সেই পোশাক যা সে দেশে ফেরার সময় পরতে চেয়েছিল। হঠাৎ জিনিকে সেই লোকটা ডেকে পাঠালো। সেই ইয়াংয়ের দিকে তাকালো, বলল, চিন্তা করো না, আমি শুধু তার শেষ ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি, তারপর আমরা একসাথে বাড়ি ফিরব। কিন্তু যখন জিনি সেই লোকটার সামনে পৌঁছালো, লোকটা রাগে কাঁপছিল। সে চিৎকার করল, আজ একজন মহিলা আমার অপমান করেছে। সে আমার সোনা আর ধন সম্পদ থেকে কিছুই নিতে রাজি হয়নি। আমি চাই সেই মহিলাকে এখন আমার কাছে এনে রাখা হোক, আর সে তার পুরো জীবনটা আমার সাথে কাটাক। যিনি বাধ্য হয়ে তার তৃতীয় এবং শেষ ইচ্ছেটা পূরণ করে দিল। কিন্তু যেই না সে দেখল সেই মহিলাটি কে, সে ঝোঁকে জমে গেল। সেটা ছিল ইয়াং। জিনির ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। সে পাগলের মতো গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ল তাকে বাঁচানোর জন্য। কিন্তু ঠিক তখনই সেই ছোট ছেলেটা সেখানে চলে এলো, সেই যে একসময় তাকে জাদু করে সুতো দিয়েছিল। সেই ছেলেটি সেই সুতোগুলো জিনির পায়ের ওপর ছুঁড়ে মারল, আর মুহূর্তের মধ্যে জিনি আটকে গেল, নড়তেও পারল না। ছেলেটির চোখে এখন আর কোনো সরলতা ছিল না। সে ঠান্ডা গলায় বলল, মনে আছে এই সেই সুতোগুলো যা তুমি একসময় হেসে উড়িয়ে দিয়েছিলে? এখন দেখো এগুলো কি করতে পারে। আর তারপর ছেলেটি একটা রহস্য ফাঁস করল। এই যে পরিচারিকা ইয়াং, সে তোমাকে ভালোবাসে। যিনি সেই নিষ্ঠুর লোকটা ক্ষেপে উঠল, কি সে আমার জন্যে নয়, তোমার জন্য এসেছিল? তার চোখে পাগলামি আর ঈর্ষা নেমে এলো। সে রাগে একটা ছোড়া বের করল আর ইয়াংয়ের বুকে গিথে দিল। যিনি চিৎকার করে উঠল, তার চোখে জল, মুখে যন্ত্রণা আর হৃদয়ে ঝড়।
সে দৌড়ে ইয়াংকে নিজের কোলে তুলে নিল। ইয়াংয়ের শ্বাস এখন খুবই ধীর। সে ফিসফিস করে বলল, আমার বিশ্বাস মানুষ ততটুকুই বাঁচে যতটুকু খোদা লিখে দেন। এবং তারপর তার শ্বাস থেমে গেল। জিনি সেখানেই ভেঙে পড়ল, মাটিতে পড়ে গেল, বাচ্চার মতো কাঁদতে লাগল। সে চেরাগটা তুলল আর চিৎকার করল, আমি যে কাউকেই 3টে ইচ্ছে দেব, শুধু একটা শর্ত, তার প্রথম ইচ্ছাটা তাকে বাঁচানোর হতে হবে। এটুকু বলে সে সবার দিকে তাকালো। ভিড়ের মধ্যে থেকে একজন লোভী লোক এগিয়ে এলো, বলল, ঠিক আছে, আমার প্রথম ইচ্ছে হলো আমার কাছে প্রচুর সোনা থাকুক। যিনি চোখের জল চেপে সেই ইচ্ছা পূরণ করল। তারপর মিনতি করল, এবার দয়া করে তোমার দ্বিতীয় ইচ্ছেতে তাকে জীবিত করে দাও। কিন্তু সেই লোকটা হেসে বলল, না, আমার আরও সোনা চাই। যিনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সে তবুও তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে দিল। তারপর সেই লোকটা বলল, আমার তৃতীয় ইচ্ছে হলো পুরো পৃথিবী যেন সোনায় ভরে যায়। কিন্তু ততক্ষণে ইয়াংয়ের শ্বাস চিরদিনের জন্য থেমে গেছে। জিনির মন ফেটে গেল। সে জোরে চিৎকার করল আর তার পুরো ক্রোধ বাইরে বের করে দিল। তার চোখ লাল হয়ে গেল, তার শরীর যেন আগুনের শিখা হয়ে গেল। আর সে পুরো মহলটাকে, সেই লোকটাকে, তার গার্ডদের, এমনকি পুরো শহরটাকেও পুড়িয়ে ছাই করে দিল। এবার দেখো তোমার সোনা তোমাকে কিভাবে বাঁচায়, সে চিৎকার করল। যখন তোমরা শুধু ছাই হয়ে যাবে, সব কিছু পুড়ে গেল, নিস্তব্ধতা নেমে এলো। তারপর জিনি ইয়াংয়ের নিষ্প্রাণ শরীরটা তুলল আর নিজের দেশে নিয়ে এলো। সে ইয়াংয়ের সামনে রেখে ফিসফিস করে বলল, আমি সব শাস্তি মেনে নেব, শুধু যদি আমি তাকে আবার দেখতে পারি, কোনো জন্মে, শুধু একবার। বর্তমান সময় গ্রামের লোকেরা দাদির বাড়ির দিকে এগিয়ে আসছিল, তাকে সবকিছু জানাতে এবং তার মুখোমুখি হতে। এখন সবাই তার রহস্য জেনে গেছে। কিন্তু যখন তারা বাড়িতে পৌঁছালো, তিনি সেখানে ছিলেন না। তিনি লুকিয়েছিলেন সবার থেকে, আর হয়তো ভাগ্য থেকেও। যে মহিলাটি সবার আগে তার সত্য ফাঁস করেছিল, সে রাগে বলল, আমি তোর প্রতিশোধ নেবই, ডাইন। সে ঝটপট করে রাস্তার দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই একটা গাড়ি তাকে ধাক্কা মারল। সে শূন্যে উড়ল আর মাটিতে আছড়ে পড়ল। দূরে দাঁড়িয়ে দাদি আর মি এই সব দেখলেন। তাদের চোখে ভয় আর নিস্তব্ধতা ভরে গেল। গাড়ি থেকে যে লোকটা নামল, সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল সেই জাদুকরের লোক যে জিনিকে মুছে দিতে চেয়েছিল। জিনিকে আবার ফেরানো হচ্ছিল এমন এক অন্ধকারের দিকে, যেখানে হয়তো প্রেম আর ভাগ্য আবার মুখোমুখি হতে যাচ্ছিল। জিনি সেই মুহূর্তে বর্তমানে ফিরে এলো। তার চোখ থেকে জল ঝরছিল। সে ইয়াংকে বলল, আমি তোমার সব কষ্টের কারণ ছিলাম, সেই সময়ও আর আজও। এখন সব মনে পড়ে গেছে। ইয়াং তার দিকে তাকালো, হেসে এবং নরম সুরে বলল, যা চলে গেছে তা এখন শেষ। জিনি, যেটা আসল সেটা হলো আমরা আগামী দিনের জন্য একসাথে লড়াই করছি। এরপর ইয়াং দাদি আর মিয়ের কাছে গেল, দুজনকে সুরক্ষিত রাখার জন্য তাদের চেরাগের ভেতরে লুকিয়ে দিল, আর মিস্টার স্যাডকে আদেশ দিল, এদের খেয়াল রেখো, যাই হয়ে যাক না কেন। এরপর ইয়াং ব্যাংকে গেল। সেটার ভর থেকে সব টাকা বের করে নিল, আর ব্যাংক কর্মীদের বলল, আমি তোমাদের শেষ ইচ্ছেটা কিনতে চাই, এই টাকার ব্যাগের বিনিময়ে। কর্মচারী রাজি হলো। সে চেরাগটা ঘষল, আর যিনি তার সামনে চলে এলো, সে বলল, আমার শেষ ইচ্ছে হলো সবকিছু ঠিক তেমনই হোক যেমন ইয়াং বলেছে। এরপর ইয়াং বাড়ি ফিরল। যিনি সেখানে আগেই উপস্থিত ছিল। ইয়াং হেসে বলল, পরিকল্পনা তৈরি? যিনি জবাব দিল, তাহলে আমি যাচ্ছি জাদুকরের মুখোমুখি হতে, আর তারপর তুমি আমাকে বাঁচাতে এসো। তাদের দৃষ্টিতে যেন কোনো শেষ বিদায় ছিল, প্রেম, যন্ত্রণা আর আশার মিশ্রণ। যিনি জাদুকরের গুহায় পৌঁছল, কিন্তু জাদুকর তাকে তার জাদুকরি সুতোগুলো দিয়ে বেঁধে ফেলল। ঠিক সেই সময় তার লোকেরা ইয়াংকেও ধরে ফেলল আর তাকে মারার প্রস্তুতি নিতে লাগল। এখন চেরাগটা জাদুকরের দখলে। যখন জাদুকর তার তরোয়াল তুলল, ঠিক তখনই ইয়াং হঠাৎ উধাও হয়ে গেল। জাদুকর হাসল, তাহলে সে তার তৃতীয় ইচ্ছে ব্যবহার করে ফেলেছে। কিন্তু আসলে তা ছিল না। ব্যাংক কর্মীর সাথে যে চুক্তি হয়েছিল সেটা এখন সক্রিয় হয়ে গেছে। সেই ইচ্ছেতে লেখা ছিল, যখনই ইয়াং একটা বিশেষ শব্দ বলবে, সে সাথে সাথে জিনির কাছে পৌঁছে যাবে। আর ঠিক তাই হলো। সে মুহূর্তের মধ্যে জিনির সামনে হাজির হলো। সে জিনিকে জাদুকরি সুতোগুলো থেকে মুক্ত করল। দুজন একসাথে দাঁড়ালো আরও একবার খারাপের সাথে লড়াই করার জন্য। ওদিকে ভবিষ্যতের দেবদূতের সহকারী চেরাগ নিয়ে জাদুকরের কাছে পৌঁছল আর বলল, এটা ভবিষ্যতের দেবদূতের তরফ থেকে উপহার।
মিস্টার স্যাড তাকে দেখে চমকে গেলেন। সে বলল, আমি শুধু আদেশ পালন করছি। ঠিক তখনই জাদুকর বুঝতে পারল তাকে ঠকানো হয়েছে, কারণ ইয়াং এখনও তার তৃতীয় ইচ্ছে ব্যবহার করেনি। সেই মুহূর্তে মিস্টার স্যাড তার আসল রূপ নিলেন, এক বিশাল চিতা। সে গর্জন করল, শুভ সকাল আমার ছোট বিড়াল ছানারা, চলো খেলা শুরু করি। এর আগেই ইয়াং গ্রামের লোকদের সতর্ক করেছিল, যখন তোমরা রাস্তার ওপর অনেক ঘুমন্ত পাখি দেখবে, বুঝে যাবে সময় এসে গেছে। সবাই তখন সাথে সাথে জাদুকরের বাড়ির দিকে ছুটল। আর সেই মুহূর্ত এলো, শত শত পাখি রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। গ্রামের লোকেরা অস্ত্র নিয়ে দৌড়ালো, সবাই জাদুকরের গুহার দিকে। কিন্তু ততক্ষণে জাদুকর চেরাগের ভেতরে প্রবেশ করে ফেলেছে। সে ভেতরে গেল, মি আর দাদিকে বাইরে টেনে বের করল, আর তার লোকেদের আদেশ দিল, ক্ষম্মক করে দাও, কিন্তু প্রথমে মিকে ক্ষম্মক করো, যাতে ইয়াং বাধ্য হয়ে তার তৃতীয় ইচ্ছে ব্যবহার করে নিজের দাদিকে বাঁচানোর জন্য। গুলি চলল, আর ঠিক তখনই দাদি নিজের শরীরটা মিয়ের সামনে দিলেন। গুলি তার লাগল। জাদুকর চিৎকার করল, না, আমি বলেছিলাম আগে মেয়েটাকে ক্ষম্মক করো। একসময় জিনি ভবিষ্যতের দেবদূতের সাথে লড়ছিল। তার সেই বাক্যটা মনে পড়ল, যা একসময় সব জাদুকরের বাবা তাকে বলেছিলেন, আমার ছেলের বিনাশ করো, ওর দুর্নীতি এবার শেষ হওয়া উচিত। তারা ইয়াংকে টেনে ভেতরে আনল, যাতে সে তার দাদির লাশ দেখতে পারে। সে ভেঙে পড়ল, জোরে জোরে কাঁদতে থাকল, চিৎকার করল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা মিস্টার স্যাটকেও মেরে ফেলল, আর তার সব ভেতরে ছড়ে ফেলল। কিন্তু ঠিক তখনই গ্রামের লোকেরা ভেতরে ঢুকে পড়ল। কেউ একজন চিৎকার করে বলল, শেষ পর্যন্ত এসে গেলে তোমরা সবাই, অনেক দেরি করে দিলে। লড়াই শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা সাহসের সাথে জাদুকরের সৈন্যদের হারালো, আর মিকে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিল। আর ঠিক তখনই, যখন জাদুকর ইয়াংকে খতম করতে যাচ্ছিল, জিনি নিজের জাদুকরি সুতোগুলো দিয়ে সেই গাছটা কেটে দিল, যার সাথে জাদুকরের শক্তি যুক্ত ছিল। জাদুকর ছটফট করে চিৎকার করল, আর পরের মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। সব শেষ হয়ে গিয়েছিল। যিনি ইয়াংয়ের কাছে পৌঁছল, তাকে মুক্ত করল, আর নিজের বাহুতে জড়িয়ে নিল। পরের দিন ইয়াং তার দাদির অন্ত্যেষ্টি করল। তার চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না। সে বাড়ি ফিরল, চুপচাপ বসে দাদির সব চিঠি পড়তে লাগল। প্রতিটি শব্দে প্রেম, যন্ত্রণা আর শিক্ষা ভরা ছিল। ঠিক সেই সময় ব্যাংকের কর্মচারী দরজায় এলো। সে বলল, আমি আমার অফিসে এই টাকার ব্যাগটা পেয়েছি। এটা তোমার, তাই না? আমি কি এটা তোমার থেকে চুরি করেছিলাম? কিন্তু ইয়াংয়ের কিছুই মনে ছিল না, কারণ যখন 3টা ইচ্ছে পূরণ হয়ে যায়, তখন যেই সেগুলো ব্যবহার করে সে তার স্মৃতি হারিয়ে ফেলে। ইয়াং ধীরে ধীরে বলল, তুমি আমার থেকে কিছু চুরি করনি, বরং তুমি কারুর জীবন বাঁচিয়েছ। এটাই তোমার পুরস্কার। কর্মচারীর চোখও ছলছলে হয়ে উঠল। সে বলল, আমার টাকা চাই না, জাস্ট আমার পুরনো জীবনে ফিরতে চাই, আর ক্ষমা চাইছি প্রতিটি মুহূর্তের জন্য যখন আমি তোমার সুখ দেখে হিংসা করেছিলাম। ইয়াং চুপচাপ মাথা নিচু করল, টাকাগুলো তুলে নিল, আর বাইরে চলে গেল। ইয়াং সেই টাকার ব্যাগটা তার বাড়ির উঠোনে গিয়ে পুঁতে ফেলল। কিছু সময় পর মি তার সাথে থাকতে এলো, কিন্তু ইয়াং নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখল। না খাওয়া, না বিশ্রাম, শুধু দিনরাত চেরাগ ঘষতে থাকল, বারবার, যেন কোনো আশার আলো এখনও বাকি আছে। কয়েকদিন এভাবেই কেটে গেল। তারপর একদিন হঠাৎ সে উঠল আর বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে সোজা রাস্তা ধরল, সেই মরুভূমির দিকে যেখানে সে প্রথমবার জিনির সাথে দেখা করেছিল। সে অনেক দিন ধরে হাঁটতে থাকল, বালির সমুদ্রে তার নাম ধরে ডাকতে থাকল, জিনি, জিনি, যতক্ষণ না শেষ পর্যন্ত সে তার সামনে হাজির হলো, কাঁদতে কাঁদতে, ভেঙে যেতে যেতে। ইয়াং তার চোখের দিকে তাকিয়ে বলল, আমার শেষ ইচ্ছা এটা যে আমি যেন সব কিছু অনুভব করতে পারি যা আমার দাদি অনুভব করেছেন। সেই হতাশা, সেই ভয় যা আমার প্রতিবেশীরা সহ্য করেছে, আর সেই ভালোবাসা যা আমার বন্ধু মি আমাকে দিয়েছে। সে বলল, আমাকে শুধু একদিনের জন্য, একটা দিন মানুষ হয়ে বাঁচতে দাও। আমি জানি এটা একটা স্বার্থপর ইচ্ছা, কারণ শেষ পর্যন্ত স্বাধীনতা তুমি পাবে, তুমি জিতবে। জিনির চোখ আরও জলে ভরে গেল। সে অঝরে কাঁদতে লাগল। তুমি ঠিক বলছো, এতদিন আমি ভুল ছিলাম। তুমি সত্যিকারের একজন মহান মানুষ। এমনকি তোমার শেষ ইচ্ছাটাও তুমি অন্যের জন্য চেয়েছ। সে বলল, তুমি সবসময় সেই মানুষটাই থাকবে যাকে আমি ভালোবাসি। এবার আমি নিজেকে তোমার স্মৃতি থেকে মুছে দেব। তোমার ইচ্ছা পূরণ হবে। আর সেই মুহূর্তে ইয়াংয়ের হৃদয় একটা মানুষের হৃদয়ের মতো ধড়কে উঠল। তার চোখের সামনে পুরো জীবনটা ঘুরে গেল। ছোটবেলার স্মৃতি, প্রতিটি মুখ যাকে সে কখনো ভালোবেসেছে, প্রতিটি মুহূর্ত যা সে হারিয়েছে। সে কাঁপতে থাকল, কাঁদতে থাকল,
এরই মাঝে ভবিষ্যতের দেবদূত জিনির সাথে শেষ লড়াই শেষ করে ফেলল। সব কিছু সেই পরিকল্পনা মতোই হলো। কিন্তু ভবিষ্যতের দেবদূতের সহকারী মরুভূমিতে ইয়াংকে খুঁজতে পৌঁছালো আর তার কাছে ক্ষমা চাইল। তার মন থেকে অনুশোচনা হচ্ছিল। ক্ষমা চাওয়ার প্রতীক হিসেবে সে ইয়াংকে জিনির সাথে সম্পর্কিত সব স্মৃতি ফিরিয়ে দিল। যেই না ইয়াংয়ের সব মনে পড়ল, তার হৃদয়ের যন্ত্রণা আরও বেড়ে গেল। সে মরুভূমিতে ঘুরতে থাকল যতক্ষণ না তার শ্বাস থেমে গেল। পুলিশ এই খবর মিকে দিল। মি গ্রামের লোকদের সাথে মিলে তার অন্ত্যেষ্টি করল। কিছু সময় পর যখন মি ইয়াংয়ের কবরে ফুল দিতে এলো, হঠাৎ ইয়াং তার সামনে এসে দাঁড়ালো। কিন্তু এবার সে চেরাগের জিনি হয়ে গেছে। এটা ছিল এক বিস্ময়কর মুহূর্ত। ইয়াং হেসে বলল, চলো এবার 3টে ইচ্ছা চাও। তারা দুজন একসাথে বসল। ইয়াং তাকে সব কিছু বলল যা ঘটেছিল। তারপর বলল, এবার অনেক কথা হয়েছে, এবার তোমার ইচ্ছে চাও। মি তার প্রথম ইচ্ছেটা চাইল, আমরা যেন রোজ সন্ধ্যে 4টে একসাথে বসে রাতের খাবার খাই। দ্বিতীয় ইচ্ছে, গ্রামের সব বাচ্চার দাঁতের চিকিৎসা যেন আমি বিনামূল্যে করতে পারি। তৃতীয় ইচ্ছেটা সে পরের জন্য রেখে দিল। দিন যেতে লাগলো, দুজন একসাথে সময় কাটাতে লাগলো। গ্রামটা আবার খুশি আর শান্ত হয়ে গেল। একদিন মি ইয়াংকে বলল, জীবন যেমনই হোক কখনো কেঁদো না। আর যখন তুমি সেই মানুষগুলোর সাথে দেখা করো যাদের তুমি সবচেয়ে বেশি মনে করো, তখন হাসবে। এটাই আমার তৃতীয় ইচ্ছে। কিন্তু এই তৃতীয় ইচ্ছের মানে ছিল মি এবার চিরদিনের জন্য ইয়াংকে ভুলে যাবে। ইয়াং খুব মন খারাপ করল, কিন্তু কিছুই করতে পারল না। পুরো একটা বছর সে একা রইল, অন্যদের ইচ্ছে পূরণ করতে করতে। এক বর্ষার দিনে সে বাইরে দাঁড়িয়ে বলল, বাহ, কি রোম্যান্টিক মুহূর্ত! ইস, যদি আমার ভাগ্যেও সেমন কিছু লেখা থাকত। ঠিক তখনই তার সামনে জিনি এসে দাঁড়ালো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তুমি ফিরে এলে কি করে? সে জিজ্ঞাসা করল। জিনি হাসল, সত্যি বলতে আমি নিজেও জানি না, শুধুই মুহূর্তটা বাঁচো। তারপর জানা গেল বুড়ো দাদি টাইকে এত জ্বালাতন করেছিলেন যে সে শেষ পর্যন্ত চেরাগটা ফিরিয়ে দিল আর জিনি আবার স্বাধীন হয়ে গেল। সে মানুষের দুনিয়ায় ফিরে এলো। সে চাকরি করে টাকা রোজগার করার চেষ্টা করল, কিন্তু ইয়াং এটা পছন্দ করল না। সে তার বাগানে পোতা পুরনো টাকার ব্যাগটা বের করে আনল। যিনি জানালেন যে স্যাড আঙ্কেলও আবার জীবিত হয়ে গেছেন আর আগের মতোই আছেন। সবাই চেরাগ ছাড়াই খুশি ছিল। ওদিকে ইয়াং আর জিনি আগের মতোই ঝগড়া করতে থাকলো। স্যাড আঙ্কেল পুরনো চায়ের কাপগুলো বের করলেন, সেইগুলো যেগুলো জিনির পুরনো প্রেমিকা দিয়েছিল। ব্যাস, তারপর কি আর, পুরনো ক্ষতগুলো আবার সবুজ হয়ে উঠল আর বাড়িতে আবার হইচই শুরু হয়ে গেল। ইয়াং জিনির পেছনে ছুটতে ছুটতে বলল, আজ আমি আসল, তুমি নও। এরপর গল্প পৌঁছায় সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল। মি এখন বুড়ি হয়ে গেছে, চুল সাদা, কিন্তু মনটা সেখানেই ছিল। সে এখনও সেই জায়গায় নাচছিল যেখানে আত্মাদের নৃত্য হতো। কিন্তু এবার সে একা ছিল না, তার সাথে তার জীবনের সাথী ছিল ইয়াং। ইয়াং হাসতে হাসতে বলল, আরে, নতুন শতাব্দী আসতে চলেছে আর আমরা এখনও এখানেই নাচছি। তুমি এখনও আমার পায়ের ওপর পা দিয়ে ফেলছ। দুজনে হাসল, যেন তারা প্রতিটি শতাব্দীতে একসাথে নাচতে থাকবে। এখানেই শেষ হলো আমাদের কাহিনী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কাহিনীটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কাহিনী বাংলাকে সাবস্ক্রাইব করুন, সামনে আরও অনেক নতুন নতুন কাহিনী শুনতে।